আমাকে এত গোল্ড দিয়েছিল যে আমার শাড়িটা দেখাই যাচ্ছিল না, গোল্ডের ঠেলায় এত সুন্দর একটা শাড়ি না দেখাতে যায়। আর ভাবি আমার কথা চিন্তা করেন, আমার তো শাড়িটাই ছিল গোল্ডের। আসসালামু আলাইকুম। আজকের হেপাটোলজি 2 ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডক্টর মোহাম্মদ রিয়াজউদ্দিন দানিশ, এমআরসিপি ইউকে, এমডি গ্যাস্ট্রোএন্টারোলজি। এখন কনসালটেন্ট হিসেবে আছি ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটালে। আজকে আমাদের টপিক হচ্ছে হেপাটোলজি 2। আশা করি এর ভিতরে আপনারা হেপাটোলজি 1 করে ফেলেছেন। তো হেপাটোলজি 1 থেকে আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো বলে আসছি। তো আজকে আমাদের ক্লাসের মেন ইস্যুগুলো থাকবে, আজকে আমাদের মেন টপিকগুলো থাকবে, একটা হচ্ছে লিভার অ্যাবসেস, অ্যালকোহলিক লিভার ডিজিজ, নন অ্যালকোহলিক লিভার ডিজিজ, অটোইমিউন লিভার ডিজিজ, এরপরে লিভার টিউমার, ড্রাগ ইনডিউসড লিভার ডিজিজ, ইনহেরিটেড লিভার ডিজিজ এবং ভাস্কুলার লিভার ডিজিজ। এছাড়াও প্রেগনেন্সি লিভার ডিজিজ, লিভার ট্রান্সপ্লান্টেশন, কোলেস্টেটিক অ্যান্ড বিলিয়ারি ডিজিজ। আজকের টপিক থেকে যদি আমরা পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো যদি আগে জেনে নেই, তাহলে সেটা হচ্ছে জেনেটিক লিভার ডিজিজ। প্রত্যেকবার এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষায় আসে। জেনেটিক লিভার ডিজিজ বলতে আমরা উইলসন ডিজিজ, হেমোক্রোমাটোসিস, আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, এই তিনটা থেকে একটা কোশ্চেন পরীক্ষাতে প্রত্যেকবারই আসে। এবং সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে উইলসন ডিজিজ। এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষাতে থাকেই। এবং জেনেটিক লিভার ডিজিজের ভিতরে আমরা প্র্যাকটিক্যালি এই উইলসন ডিজিজটাই বেশি পাই, এজন্য এখান থেকে কোশ্চেন বেশি আসে পরীক্ষায়। সেকেন্ড হচ্ছে অটোইমিউন লিভার ডিজিজ। অটোইমিউন লিভার ডিজিজের ভিতরে অটোইমিউন হেপাটাইটিস, প্রাইমারি বিলিয়ারি কোলনজাইটিস অ্যান্ড প্রাইমারি স্ক্লেরোজিং কোলনজাইটিস, এই তিনটা থেকে একটা কোশ্চেন অ্যাটলিস্ট থাকবেই, মাস্ট। এরপরে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এবং অ্যালকোহলিক লিভার ডিজিজ, এগুলো থেকে কোশ্চেনটা প্লাস মাইনাস আসতেও পারে, নাও আসতে পারে। ভাস্কুলার লিভার ডিজিজ, এটাও প্লাস মাইনাস, কোশ্চেন যদি একটু টাফ হয় তাহলে এখান থেকে কোশ্চেন থাকতে পারে। প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড লিভার ডিজিজ, এখান থেকে ইদানিং কোশ্চেন অনেক বেশি আসতেছে, প্রত্যেকবারই দেখা যায় যে একটা কোশ্চেন থাকে। ড্রাগ ইনডিউসড লিভার ডিজিজ, ড্রাগ ইনডিউসড লিভার ডিজিজ, এই কোশ্চেনটা ছাড়া, এটা ছাড়া অ্যাকচুয়ালি পরীক্ষার কোশ্চেন করাটাই টাফ। সো ড্রাগ ইনডিউসড লিভার ডিজিজ থেকে একটা কোশ্চেন আমরা এক্সপেক্ট করি ইন দ্য এক্সাম। বাকি টপিকগুলোর ভিতরে গল স্টোন একটু ইম্পর্টেন্ট, আর এসসিসি যেটা, এটা একটু ইম্পর্টেন্ট। তাহলে মোটামুটি আমরা যদি আজকের টপিক থেকে যদি বলি, তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জেনেটিক লিভার ডিজিজ, এবং সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অটোইমিউন লিভার ডিজিজ, এবং থার্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড লিভার ডিজিজ, আরেকটা হচ্ছে ড্রাগ ইনডিউসড লিভার ডিজিজ। ওকে, এই চারটা হচ্ছে আজকে আমাদের টপিকগুলো থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং একটু লেস ইম্পর্টেন্ট লাইক গল স্টোন ডিজিজ এবং হেপাটোসেলুলার কার্সিনোমা, বাট দে আর অলসো ইম্পর্টেন্ট। তাহলে আমরা আজকে আমাদের মেইন টপিকে চলে যাচ্ছি। প্রথমে আসি যে লিভার অ্যাবসেস। লিভার অ্যাবসেস থেকে অ্যাকচুয়ালি যদি আপনারা দেখেন, তাহলে হেপাটোলজি চ্যাপ্টারে অ্যাকচুয়ালি শুধুমাত্র পায়োজেনিক লিভার অ্যাবসেস নিয়ে বলা আছে। তবে লিভার অ্যাবসেস যেহেতু অ্যামিবিক লিভার অ্যাবসেস হতে পারে এবং লিভারের ইনফেকশন যেমন হাইড্রেটেড সিস্ট হতে পারে, এটাকে আমরা এখানে আনার উদ্দেশ্য হচ্ছে যে আসলে পড়াগুলোকে একটু কোলাবোরেট করা। এবং আপনি যখন হাইড্রেটেড সিস্ট পড়বেন বা হাইড্রেটেড ডিজিজ পড়বেন, তখন আপনার লিভারের প্রতি অত অ্যাট্রাকশন থাকবে না। রাদার যদি আমরা হেপাটোলজিতে একটু জানতে পারি, তাহলে ইনফেকশাস ডিজিজে আমাদের পড়াটা একটু ইজি হয়ে যাবে। তাহলে প্রথমে আসেন যে পায়োজেনিক লিভার অ্যাবসেস পরীক্ষার জন্য আমাদের কি লাগবে। পায়োজেনিক লিভার অ্যাবসেস থেকে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে ক্লুটা, সেটা হচ্ছে এখানে বলা থাকবে যে একটা প্যাশেন্টের টেন্ডার হেপাটোমেগালি এবং প্যাশেন্টের হাই গ্রেড ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর, টেন্ডার হেপাটোমেগালি, হাই গ্রেড ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর। এবং সাথে যদি একটা ক্লু দেয়া থাকে যে আল্ট্রাসাউন্ডে দেয়ার আর মাল্টিপল এসওয়েল ইন দ্য লিভার, দিস ইজ এনাফ ফর ডায়াগনোসিস অফ পায়োজেনিক লিভার অ্যাবসেস, ইজ এনাফ। সো এই ক্লু যদি পরীক্ষায় থাকে যে একটা প্যাশেন্টের হাই গ্রেড ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর, সাথে টেন্ডার হেপাটোমেগালি, এবং প্যাশেন্টের আল্ট্রাসাউন্ডে দেয়ার আর মাল্টিপল অ্যাবসেস, মাল্টিপল হাইপোইকুইক লেশন, মাল্টিপল হাইপোইকুইক এসওয়েল ইন দ্য লিভার, এরকম যদি একটা ক্লু থাকে, তাহলে ডায়াগনোসিস হবে পায়োজেনিক লিভার অ্যাবসেস। এবং অ্যাবডোমিনের ভিতরে যতগুলো অর্গান আছে, ইভেন পেরিটোনিয়াম হোক, সেটা লিভার হোক, সেটা কিডনি হোক, অ্যাবডোমিনের ভিতরে যতগুলো অর্গান আছে, সবগুলো অর্গানের সবচেয়ে কমন
অর্গানিজম যেটা ইনফেকশন করতে পারে সেটা হচ্ছে ইকোলাই। তাহলে যদি কোশ্চেন আসে যে ইউটিআই সবচেয়ে কমন অর্গানিজম কি, আনসার ইকোলাই। যদি কোশ্চেন আসে লিভার অ্যাবসেসের সবচেয়ে কমন অর্গানিজম কি, আনসার হবে ইকোলাই। যদি আসে যে স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিসের সবচেয়ে কমন অর্গানিজম কি, তাও আনসার হবে ইকোলাই। সো প্যাথোজেনিক লিভার অ্যাবসেসের সবচেয়ে কমন অর্গানিজমটা হচ্ছে ইকোলাই। এখন এখানে একটা বক্স ডেভিডসনে যেটা দেয়া আছে 24.45 যে বক্সটা, যে এখানে প্যাথোজেনিক লিভার অ্যাবসেসের কিছু কজ বলা আছে যে এই কারণে হতে পারে, বা এর অরিজিনগুলো বলা আছে। লাইক যদি কোনো হেমাটোজেনাস কারণে হতে পারে, লাইক যদি কোনো ইন্টেস্টাইনের কোনো ইনফেকশন থাকে সেটা পোর্টাল ভেইন হয়ে আলটিমেটলি লিভারে গিয়ে লিভার অ্যাবসেস করতে পারে, অথবা যদি কোনো প্যাশেন্টের সেপ্টিসেমিয়া থাকে তাহলে সেই সেপ্টিসেমিয়াটা আর্টারির মাধ্যমে লিভারে গিয়ে লিভার অ্যাবসেস করতে পারে। যদি কোনো প্যাশেন্টের ট্রমা হয়, ডিরেক্ট ট্রমা, লিভারে যদি কোনো ট্রমা হয় সেখান থেকে প্যাশেন্টের লিভার অ্যাবসেস হতে পারে। প্যাশেন্টের যদি প্রি এক্সিস্টিং লিভার ডিজিজ থাকে, লাইক সিস্ট যদি থাকে, সেখানে ইনফেকশন হয়ে লিভার অ্যাবসেস ডেভেলপ করতে পারে। নট অনলি দ্যাট, যদি কোনো প্যাশেন্টের বিলিয়ারি ট্রিতে অবস্ট্রাকশন হয়ে যায়, বিলিয়ারি ট্রিতে অবস্ট্রাকশন লাইক কোলিডোকোলিথিয়াসিস অথবা কোনো কলাঞ্জিওকার্সিনোমা, এর সাথে প্যাশেন্টের লিভার অ্যাবসেস ডেভেলপ করতে পারে। কেন? কারণ নর্মালি বাইলের সাথে কিছু ব্যাকটেরিয়াও বের হয়ে যায়, লিভার থেকে বাইলের মাধ্যমে কিছু ব্যাকটেরিয়াও বের হয়ে যায়। যদি এখানে অবস্ট্রাকশন হয়ে যায় তাহলে ইনফেকশনের লিভারে যে ব্যাকটেরিয়াগুলো থাকে এগুলো ঠিকমতো বের হতে পারবে না, অ্যান্ড দে ক্যান কজ ইনফেকশন উইথিন দ্য লিভার অলসো, অ্যান্ড ইট মে লিড টু লিভার অ্যাবসেস। লিভার অ্যাবসেসের যে সোর্সগুলো, এটা হচ্ছে পরীক্ষার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসি যে প্যাথোজেনিক লিভার অ্যাবসেস ট্রিটমেন্ট করা হয় কী দিয়ে। এটা যেহেতু মাল্টিপল অর্গানিজম দিয়ে হতে পারে, শুধুমাত্র যে ইকোলাইটা মোস্ট কমন, বাট আদার অর্গানিজম দিয়েও হতে পারে, জিআইটির যে কোনো অর্গানিজম দিয়ে। এই কারণে এখানে আসলে একটা ব্রড স্পেকট্রাম কভারেজ দেওয়া হয়। এর ভিতরে হচ্ছে বইয়ে যেটা বলা যে অ্যামক্সিসিলিন, জেন্টামাইসিন এবং মেট্রোনিডাজল। অ্যামক্সিসিলিন, জেন্টামাইসিন এবং মেট্রোনিডাজল এটা হচ্ছে কম্বিনেশন ড্রাগ হিসেবে এটাকে ট্রিট করা যায়, অথবা সেফট্রাক্সোন দিয়েও এটাকে ট্রিট করা যায় অ্যালং উইথ মেট্রোনিডাজল। তো এটা হচ্ছে ট্রিটমেন্ট অপশন। তাহলে ডায়াগনোসিস কীভাবে করব? ক্লিনিক্যাল ফিচার উইথ আল্ট্রাসাউন্ড। যদি কনফার্ম করতে চাই আমরা, তাহলে লিভার অ্যাবসেস এখান থেকে অ্যাসপিরেট করতে হবে। অ্যাসপিরেটেড যে ম্যাটেরিয়ালটা এটাকে নিয়ে কালচার করতে হবে। সো দিস উইল বি দ্য কনফার্মেটরি টেস্ট। এটা প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি সবসময় করা হয় না বা লাগে না। আমরা এটাকে যদি মাল্টিপল থাকে তাহলে সেটাকে আমরা এভাবে ট্রিটমেন্ট দিলে ম্যাক্সিমামই প্যাশেন্ট রেসপন্স করে। যদি রেসপন্স না করে তাহলে আবার অ্যাসপিরেট করতে হবে। অ্যামিবিক লিভার অ্যাবসেসের ব্যাপারে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। ফার্স্ট অফ অল, যে এ দিয়ে অ্যামিবিক, অর্থাৎ এটা লিভারে একটা এসওএল থাকবে। লিভারে যদি লেশন থাকে দ্যাট উইল বি সিঙ্গল এ, অ্যামিবিক ফর এ, সো দেয়ার উইল বি সিঙ্গল লেশন ফার্স্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে লেশনটা থাকবে, ইট উইল কমনলি অকার ইন দ্য রাইট লোব অফ দ্য লিভার। একটা প্যাশেন্টের রাইট লোব অফ দ্য লিভারে একটা হাইপোইকুইক লেশন, প্যাশেন্টের ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর, অ্যান্ড দের ইজ টেন্ডার হেপাটোমেগালি, দিস ইজ এনাফ টু ডায়াগনোস অ্যামিবিক লিভার অ্যাবসেস। এবং মজার কথা হচ্ছে যাদের অ্যামিবিক লিভার অ্যাবসেস তাদের 10 to 20% প্যাশেন্টের সাথে অ্যামিবিক ডিসেন্ট্রি থাকতে পারে, অ্যাসোসিয়েটেড অ্যামিবিক ডিসেন্ট্রি থাকতে পারে, এবং অন্য প্যাশেন্টদের হয়তো অ্যাসিমটোমেটিক অ্যামিবিক লিভার ডিজিজ থাকতে পারে। ওকে, এখন আমরা চলে আসি যে অ্যামিবিক লিভার অ্যাবসেসে যদি আমরা পাস কালেক্ট করি তাহলে কালারটা কেমন হবে। আমরা সবাই একটা নাম শুনছি যে অ্যানকভি সস। অ্যানকভি সস যে পাসটা, এরকম যদি কোশ্চেনে অপশন থাকে যে অ্যানকভি সস পাস অ্যান্ড ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর, দিস ইজ এনাফ টু ডায়াগনোস অ্যামিবিক লিভার অ্যাবসেস অ্যাটলিস্ট ফর দ্য এক্সাম। সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে যদি বলা থাকে যে এরকম একটা প্যাশেন্টের ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগর, টেন্ডার হেপাটোমেগালি, অ্যান্ড দেয়ার ইজ অনলি one and large hepatic SOL or hypoequic lesion in the liver, so it will lead to the diagnosis of amoebic liver abscess. এখনকার যে এসবিএ গুলো, এগুলোর প্যাটার্নটা হচ্ছে মোর লাইক দ্য এমআরসিপি। সো এমআরসিপিতে অ্যাকচুয়ালি মানে একটা জিনিস পড়ার চাইতে ওর কনসেপ্টটা বেশি লাগে। তো আজকে আমি ক্লাসে মেনলি কনসেপ্টগুলো নিয়ে বেশি ডিসকাস করব। পুরো বইটা আসলে আপনারা নিজেরাও পড়তে পারেন, রাদার পরীক্ষাতে আপনার কনসেপ্ট দেখা হয়। আপনি কতটুকু বই পড়ছেন এটা কিন্তু পরীক্ষাতে জাজ করা হয় না। পরীক্ষাতে যেটা জাজ করা হয় যে আপনার কনসেপ্ট কতটুকু ডেভেলপ করছে। তো এরপরে চলে যাচ্ছে আমরা হাইড্রেটেড ডিজিজ বা হাইড্রেটেড সিস্ট ইন দ্য লিভার। হাইড্রেটেড সিস্ট আমরা সবাই জানি যে একাইনোকক্কাস গ্র্যানুলোসাস যেটা, এটা দিয়ে এটা হয় হাইড্রেটেড সিস্ট, এবং এটা ইউজুয়ালি ডগ থেকে আসতে পারে, এবং ইম্পর্টেন্টলি এটা ইউজুয়ালি অ্যাসিমটোমেটিক থাকে।
তবে যদি সিটি স্ক্যানে যদি বলা থাকে যে একটা প্যাশেন্টের সিটি স্ক্যানে লিভারে একটা হাইপোডেন্স লেশন পাওয়া গেছে এবং তার ওয়ালটা ক্যালসিফাইড, হাইপোডেন্স একটা লেশন যার ওয়ালটা হচ্ছে ক্যালসিফাইড এবং এই হাইপোডেন্স লেশনটা হচ্ছে সেপ্টেড, হাইপোডেন্স লেশন যেটা সেটা হচ্ছে সেপ্টেড, তাহলে দেয়ার ইজ দ্য মোস্ট কমন কজ ইজ হাইড্রেটেড সিস্ট। হাইড্রেটেড সিস্ট, তাহলে হাইড্রেটেড সিস্ট সম্পর্কে আমাদের কি কি লাগবে? ফার্স্ট হচ্ছে দিস ইজ অ্যাসিমটোমেটিক, ইউজুয়ালি অ্যাসিমটোমেটিক। তাহলে ডায়াগনোসিস হবে কিভাবে? আপনি কোনো সময় ইনভেস্টিগেশন করে দেখলেন যে আল্ট্রাসাউন্ডে একটা বড় একটা হাইপোইকুইক লেশন ইন দ্য লিভার, ওকে, অথবা আপনি সিটি স্ক্যান করে দেখলেন যে একটা বড় হাইপোডেন্স লেশন, যেটা আল্ট্রাসাউন্ডে হাইপোইকুইক সেটা সিটি স্ক্যানে ইউজুয়ালি হাইপোডেন্স হয়। হাইপোডেন্স একটা লেশন এবং তার ওয়াল যেটা এটা হচ্ছে ক্যালসিফাইড, তার ওয়ালটা ইউজুয়ালি ক্যালসিফাইড, এরকম যদি থাকে এবং তার ভিতরে যদি সেপ্টেশন থাকে, তাহলে তিনটা কথা, একটা হাইপোইকুইক লেশন, একটা হচ্ছে সেপ্টেশন অ্যান্ড ক্যালসিফিকেশন অফ দ্য ওয়াল, এই তিনটা ইনফরমেশন যদি থাকে তাহলে ডায়াগনোসিস উইল বি হাইড্রেটেড সিস্ট, হাইড্রেটেড সিস্ট। এবং হাইড্রেটেড সিস্ট, আচ্ছা, অ্যামিবিক লিভার অ্যাবসেসের ট্রিটমেন্ট কী হবে? মেট্রোনিডাজল। অ্যামিবিক লিভার অ্যাবসেসের ট্রিটমেন্ট হবে মেট্রোনিডাজল। হাইড্রেটেড সিস্ট যেটা, হাইড্রেটেড সিস্ট হচ্ছে যেহেতু একটা অ্যাকাইনোকক্কাস দিয়ে হয়, এর ট্রিটমেন্ট হবে অ্যালবেন্ডাজল। অ্যালবেন্ডাজল দিয়ে এটাকে ট্রিট করতে হয় এবং এর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এর যে সিস্ট ওয়ালটা থাকে এটা অনেক সময় ইমপারমিয়েবল থাকে বা ঠিকমতো এর যে ড্রাগ ঠিকমতো দিলেও অনেক সময় এটা ক্লিয়ার হয় না। এই জন্য এখানে যেটা দিতে হয় প্যাশেন্টকে অ্যালবেন্ডাজল, সেই অ্যালবেন্ডাজলটা হচ্ছে অনেক হাই ডোজে দিতে হয়, 800 মিলিগ্রাম, 800 মিলিগ্রাম এটাকে দিতে হয় প্রায় 8 আওয়ারলি, 800 মিলিগ্রাম। তো একটা প্যাশেন্টকে প্রেসক্রাইব করার পরে সে ফার্মেসিতে গিয়ে বললো যে এটা তো কৃমির ওষুধ, এতদিন খাওয়া যায় না। তো মানে কত বেশি বাংলাদেশে ডিকটেট করে, বাংলাদেশের ফার্মেসি লেভেলে কত বেশি ডিকটেট করে প্যাশেন্টকে, প্যাশেন্ট আবার আমার কাছে আসছে যে আপনি তো প্যাশেন্টকে অনেক কৃমির ওষুধটা অনেক দিন দিয়ে দিচ্ছেন, এটা কি আসলে এতদিন খাবে? তো সো দেন প্যাশেন্টকে আসলে এক্সপ্লেন যখন করলাম, দেন প্যাশেন্ট ওয়াজ প্লিজড অ্যান্ড প্যাশেন্ট টুক দ্য মেডিকেশন অ্যান্ড হি ওয়াজ সিমটম ফ্রি। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে হাইড্রেটেড সিস্টে প্যাশেন্টকে অ্যালবেন্ডাজল এবং হাই ডোজে দিতে হয়। অ্যালবেন্ডাজলটা হচ্ছে খুবই হাই ডোজে দিতে হয় এবং অনেক সময় প্যাশেন্টকে বুঝাই দিতে হবে, না বুঝাই দিলে এরকমই ফার্মেসিওয়ালারা তাদেরকে গাইড করবে, ওকে। তাহলে হাইড্রেটেড সিস্ট থেকে আমাদের জন্য পরীক্ষার ইম্পর্টেন্ট ক্লু হচ্ছে যে এখানে ইউজুয়ালি সিঙ্গেল সিস্ট থাকবে এবং তার ওয়ালটা ক্যালসিফাইড থাকবে এবং ভিতরে সেপ্টেশন থাকবে এবং এর ট্রিটমেন্ট হচ্ছে অ্যালবেন্ডাজল। এছাড়া এখানে পেয়ার করা যেতে পারে পারকিউটেনিয়াস ইথানল ইনজেকশন অ্যান্ড অ্যাসপিরেশন, এরকম করে পারকিউটেনিয়াসলি ইথানল ইনজেকশন ওর ভিতরে পুশ করা হয়, তারপরে সেটাকে আবার অ্যাসপিরেট করা হয়, অ্যাসপিরেট করে এখান থেকে যে সিস্টগুলো থাকে এগুলোকে ডিস্ট্রয় করা হয়। এটা একটা ট্রিটমেন্ট অপশন। আরেকটা ট্রিটমেন্ট অপশন হচ্ছে সার্জিক্যাল রিসেকশন অথবা সিস্টেকটমি, লোবেকটমি, এগুলো করে হাইড্রেটেড সিস্টটাকে অনেক সময় ট্রিট করা লাগে, বিকজ হাইড্রেটেড সিস্ট এগুলো খুব বেশি চান্স অফ রিকারেন্স, দের ইজ ভেরি মাচ চান্স অফ রিকারেন্স। আমি একটা পেশেন্ট দেখছিলাম যে 3বার সার্জারি করা লাগছিল। সো আপনি বুঝতেই পারতেছেন যে হাইড্রেটেড সিস্ট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট টু ট্রিট when it is very large and inappropriately treated. তাহলে আমরা লিভার অ্যাবসেসটা জানলাম। লিভার অ্যাবসেসের পরে আমরা চলে যাব আজকের আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখানে আমরা একটু ছবি দেখতে পারি, যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার ইজ মাল্টিপল হাইপোডেন্স লেশন। সো ডায়াগনোসিস কী হবে আপনারা একটু চিন্তা করেন, দেয়ার ইজ মাল্টিপল হাইপোডেন্স লেশন, তাহলে ডায়াগনোসিস কী হবে এটার? এক্স্যাক্টলি যেটা আপনাদের মাইন্ডে আসলো যে দিস ইজ পায়োজেনিক লিভার অ্যাবসেস। এখানে বলেন তো যে এখানে একটা সিঙ্গেল সিস্ট ইন দ্য রাইট লোব অফ দ্য লিভার, সিঙ্গেল সিস্ট অ্যান্ড নো ক্যালসিফিকেশন, তাহলে ডায়াগনোসিস কী হবে? এক্স্যাক্টলি অ্যামিবিক লিভার অ্যাবসেস। এখানে দেখেন এখানে একটা সিঙ্গেল হাইপোডেন্স এরিয়া, বাট দেয়ার ইজ ওয়াল ক্যালসিফিকেশন, এবং ভিতরে দেখেন ভিতরটা নর্মাল না, সো দেয়ার ইজ মোস্ট লাইকলি সেপ্টেশন। So septation and wall calcification, এটা কি হবে? Exactly, this will be hydrated cyst in the liver. So এই ইমেজগুলো, these are very much important for the MRCP part 2.
এরপরে যেটা আমি বলবো যে আপার অ্যাবডোমিনাল পেইন, ফিভার এবং অ্যানোরেক্সিয়া, এরকম যদি আসে কোনো একটা সিনারিও যে একটা প্যাশেন্ট আপার অ্যাবডোমিনাল পেইন, সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন, ফিভার উইথ চিলস অ্যান্ড ড্রাইগর অ্যান্ড অ্যানোরেক্সিয়া নিয়ে আসছে, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি হবে? এক্স্যাক্টলি দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস উইল বি লিভার অ্যাবসেস। বাট যদি বলা হয় যে ফিভারটা লো গ্রেড এবং আপার অ্যাবডোমিনাল পেন, অ্যানোরেক্সিয়া এরকম যদি থাকে, তাহলে ডায়াগনোসিস কি হবে? তাহলে ডায়াগনোসিসটা মোস্ট লাইকলি হেপাটাইটিস, মোস্ট লাইকলি অ্যাকিউট হেপাটাইটিস। আপার অ্যাবডোমিনাল পেন, লো গ্রেড ফিভার এবং অ্যানোরেক্সিয়া এরকম হলে হেপাটাইটিস। আপার অ্যাবডোমিনাল পেন, ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগোর, টেন্ডার হেপাটোমেগালি, মাল্টিপল হাইপোইকুইক এরিয়া ইন দ্য লিভার, এটা ডায়াগনোসিস কি হবে? Exactly, the diagnosis will be pyogenic liver abscess. ওকে, এরপরের স্লাইডে আমরা যাই। আপার অ্যাবডোমিনাল পেইন, ফিভার অ্যান্ড টেন্ডার হেপাটোমেগালি উইথ অ্যানকভি সস লিভার অ্যাসপিরেট, এরকম থাকলে ডায়াগনোসিস কি হবে? ইট উইল বি অ্যামিবিক লিভার অ্যাবসেস। এরপরে আমরা একটু রিক্যাপিচুলেট করি আমাদের প্রিভিয়াস লেকচারের কথাটা, যে একটা প্যাশেন্টের এইচবিএস এজি পজিটিভ, ই অ্যান্টিজেন নেগেটিভ, বাট ডিএনএ টাইটার ইজ রেজড। In absence of E antigen, is it possible to rise the DNA titer? The answer is yes, this is possible. When it is possible when there is pre-core mutant. So diagnosis কি হবে এটা? এই diagnosis হবে pre-core mutant hepatitis B infection. Pre-core mutant hepatitis B infection. Very good. HbSAg positive for 6 months and E antigen negative and DNA undetected. এটা ডায়াগনোসিস কি হবে? এটা খুবই ইজি, ইট উইল বি অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার অথবা ইনঅ্যাক্টিভ ক্রনিক হেপাটাইটিস অথবা ইনফেকশন। এরপর আমরা চলে যাচ্ছি জেনেটিক লিভার ডিজিজ। তাহলে জেনেটিক লিভার ডিজিজের ভিতরে আমরা বলছিলাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উইলসন ডিজিজ। এই উইলসন ডিজিজ, হেমোক্রোমাটোসিস এবং আলফা-1 অ্যান্টিডিপসিন ডেফিসিয়েন্সি, এই তিনটাকে যখন আপনারা পড়বেন একটু কলাম করে পড়বেন, তিনটাকে একসাথে নিয়ে পড়বেন এবং আপনারা দেখবেন যে লেকচার শিটে এই তিনটাকে একটু কম্পারেটিভলি একসাথে করে দেয়া আছে, তিনটা শেষের দিকে সবগুলো একসাথে করে দেয়া আছে। এটার উদ্দেশ্য হচ্ছে যাতে তিনটাকে আপনি একসাথে যদি পড়েন, পড়াটা আপনার সহজে হয়ে যাবে, স্পেশালি এটা আপনার হেল্প হবে ডিউরিং দ্য রিভিশন বিফোর দ্য এক্সাম। আপনি যখন পরীক্ষার আগে রিভাইজ করবেন তখন এটা আপনাকে খুব অনেক বেশি হেল্প করবে। তাহলে আমাদের এই শিট যেটা দেয়া আছে সেই শিটে আপনি খেয়াল করবেন তিনটার ভিতরে একটা কম্পারেটিভ একটা বক্স দেয়া। তাহলে উইলসন ডিজিজ, লিভারের সকল ডিজিজ, ক্যান ইউ রিমেম্বার দ্য প্রিভিয়াস লেকচার যে লিভারের অল ডিজিজ অফ দ্য লিভার আর অটোজোমাল ডোমিনেন্ট অর রিসেসিভ? Autosomal dominant or recessive? Exactly. Though I cannot hear you, but I think what runs in your mind, that is autosomal recessive. So লিভারের যে কোনো ডিজিজ, এটা যদি জেনেটিক লিভার ডিজিজ হয়, অলমোস্ট অল আর অটোসোমাল রেসেসিভ, বাট দ্য গিলবার্ট সিনড্রোম ক্যান বি ডোমিনেন্ট অ্যান্ড ক্যান বি রেসেসিভ। সো গিলবার্ট সিনড্রোম ছাড়া লিভারের সব ডিজিজ হচ্ছে শুধুমাত্র রেসেসিভ, বাট গিলবার্ট সিনড্রোম যেহেতু লিভারের ডিজিজ, ইট উইল বি রেসেসিভ বাট ইট ক্যান অলসো বি ডোমিনেন্ট। তাহলে গিলবার্টটা ডোমিনেন্টও হতে পারে, রেসেসিভও হতে পারে, বাট অল দ্য লিভার ডিজিজ আর অটোসোমাল recessive. And all the GIT disorders like familial adenomatous polyposis coli, Pew-Jeghers syndrome, Gardner's syndrome, Turcot syndrome, all the syndrome, almost all are autosomal dominant except is abital hypoproteinemia. অর্থাৎ অ্যাবিটাল হাইপোপ্রোটিনেমিয়া ছাড়া লিভারের মানে জিআইটির যতগুলো ডিসঅর্ডার সবগুলো অটোসোমাল ডোমিনেন্ট, অল আর অটোসোমাল ডোমিনেন্ট। ওকে, তাহলে যদি কোশ্চেন আসে যে এটা ডোমিনেন্ট আর রেসেসিভ, অ্যাটলিস্ট জিআইটি এবং যদি লিভার থেকে আসে, এটা কি ভুল হবে পরীক্ষায়? কারো ভুল হবে না। আই এম ভেরি মাচ হোপফুল অ্যান্ড আই এম ভেরি মাচ কনফিডেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ আই এম ভেরি মাচ কনফিডেন্ট দ্যাট এটা আপনাদের ভুল হবে না। অন্যরা ভুল করতে পারে, বাট যারা এই লেকচার শুনছেন তারা কেউ অ্যাটলিস্ট এই ডিজিজগুলো ভুল করবেন না। জেনেটিক লিভার ডিজিজ, অল দ্য জেনেটিক লিভার ডিজিজ অফ liver are autosomal recessive except Gilbert syndrome, which can be dominant and which can be recessive, and all the disease of the GI tract, all the syndrome of the GI tract are autosomal dominant
except abital hyperproteinemia, which is only autosomal recessive. ওকে, আচ্ছা যাই হোক, তাহলে সবগুলো আমরা জানলাম যে সবগুলোর ইনহেরিটেন্স হচ্ছে অটোসোমাল রেসেসিভ। এটা হচ্ছে একটা সিমিলারিটি তিনটার ভিতরে। এরপর একবার কোশ্চেন আসছিল এফসিপিএস পার্ট 1-এ, সম্ভবত 2017 সালে, যে উইলসন ডিজিজে কোন জিন মিউটেশন হয়। এটা এমআরসিপিতেও আসে যে উইলসন ডিজিজে কোন জিন মিউটেশন হয়। তাহলে উইলসন ডিজিজে যে জিনটা মিউটেশন হয় তার নাম হচ্ছে ATP7B। উইলসন ডিজিজে যে জিন মিউটেশন হবে তার নাম হচ্ছে ATP7B। দ্যাট উইল বি ATP7B। উইলসন ডিজিজে কোন জিন এফেক্টেড হবে? এখানে জিন এফেক্টেড হবে ATP7B জিন। ATP7B জিন। হেরিডিটারি হেমোক্রোমাটোসিস, আরেকটা হচ্ছে আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। তো উইলসনে ATP7B, হেরিডিটারি হেমোক্রোমাটোসিস এখানে হবে HFE জিন। এরপরে আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, এখানে যে জিন মিউটেশন হবে সেটা হচ্ছে PIZZ, প্রোটিয়েজ ইনহিবিটর ZZ। এরকম আরও অনেকগুলো আছে, PISZ, MZ, সো এরকম PISS, এরকম অনেকগুলো মিউটেশন এখানে পাওয়া যায়। তাহলে সবচেয়ে যেটা ডেঞ্জারাস এবং সবচেয়ে যেটা সিভিয়ার ডিজিজ করে আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সিতে সেটা হচ্ছে PIZZ মিউটেশন। প্রোটিয়েজ ইনহিবিটর ZZ টাইপ অফ মিউটেশন যদি থাকে তাহলে আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি এটা হচ্ছে সবচেয়ে সিভিয়ার ডিজিজ করবে, অর্থাৎ প্যাশেন্টের লিভার ম্যানিফেস্টেশন এবং লাং ম্যানিফেস্টেশনটা সবচেয়ে বেশি হবে। তাহলে আমরা জানলাম, এটা পরীক্ষা অলরেডি চলে আসছে, যে উইলসন ডিজিজে কোন জিন মিউটেশন হয়। আনসার ছিল ATP7B জিন। যদি পরের বারে আসে যে হেমোক্রোমাটোসিসে কোন জিন মিউটেশন থাকে, তাহলে আনসার উইল বি HFE জিন। যদি এটা আসে আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সিতে কোন জিন মিউটেশন হয়, আনসার উইল বি দ্য মোস্ট কমন ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস ইজ PIZZ, and it will lead to problem in the liver as well as lungs. ওকে, তাহলে আলফা-1 অ্যান্টিট্রিপসিনতে যদি আমরা আসি যে এখানে কোন ক্রোমোজোমের প্রবলেম হয়, কোন ক্রোমোজোমগুলো অ্যাফেক্টেড হয়, যেমন উইলসন ডিজিজ এখানে হচ্ছে ক্রোমোজোম নাম্বার 13, উইলসন হচ্ছে ক্রোমোজোম নাম্বার 13, এবং আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি যেটা এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 14। তাহলে একটা হচ্ছে 13 আরেকটা হলো 14। এরপরে হচ্ছে হেমোক্রোমাটোসিস, হেরিডিটারি হেমোক্রোমাটোসিস, এখানে হচ্ছে ক্রোমোজোম নাম্বার 6, ক্রোমোজোম নাম্বার এফেক্টেড হচ্ছে এখানে 6 নম্বর ক্রোমোজোমের প্রবলেম, অর্থাৎ এই জিনটা 13 নম্বর ক্রোমোজোমে থাকে, এই জিনটা 6 নম্বর ক্রোমোজোমে থাকে, এই জিনটা 14 নম্বর ক্রোমোজোমে থাকে। যদি আসে যে কোন কোন অর্গান এফেক্টেড হয়, কোন কোন অর্গান এফেক্টেড হয়, কোন কোন অর্গান এফেক্টেড হয়, যদি উইলসন ডিজিজ হয়, উইলসন ডিজিজ আমরা তো একটা সবগুলোতে কমন হচ্ছে লিভার সবগুলোতে কমন, সো লিভার প্লাস সবগুলোতে লিভার থাকবে, দিস ইজ কমন। লিভার সবগুলোতে থাকবে, লিভার প্লাস কি যদি উইলসন হয় তাহলে লিভার সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান এফেক্টেড হচ্ছে ব্রেইন, দ্যাট ইজ basal ganglia of the brain, that is the basal ganglia of the brain is the most commonly affected, these two organ, that is liver and basal ganglia of the brain। এছাড়াও এখান থেকে কিডনি এফেক্টেড হতে পারে, এর সাথে কিডনি এফেক্টেড হতে পারে, এর সাথে আর কি এফেক্টেড হতে পারে, আই এফেক্টেড হতে পারে, কর্নিয়া এফেক্টেড হতে পারে, আইয়ের ভিতরে কর্নিয়া এফেক্টেড হতে পারে, আইয়ের ভিতরে লেন্স এফেক্টেড হতে পারে, কর্নিয়া এফেক্টেড হতে পারে, লেন্স এফেক্টেড হতে পারে, এবং আলটিমেট লাস্ট অফ অল এখানে হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে, কপার অ্যাক্সিসের কারণে হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। হেরিডিটারি হেমোক্রোমাটোসিসে অ্যাফেক্টেড হবে কি কি, একটা হচ্ছে লিভার অ্যাফেক্টেড হবে, হার্ট অ্যাফেক্টেড হবে, জয়েন্ট অ্যাফেক্টেড হবে, এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড অ্যাফেক্টেড হবে। এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ভিতরে ইম্পর্টেন্টলি পিটুইটারি গ্ল্যান্ড, প্যানক্রিয়াস অ্যান্ড গোনাড। পিটুইটারি গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, আরেকটা হচ্ছে গোনাড, এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট গ্ল্যান্ড উইচ উইল বি অ্যাফেক্টেড ইন দ্য হেরিডিটারি হেমোক্রোমাটোসিস। এরপরে আমরা আসি আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সিতে অর্গান এফেক্টেড হবে, একটা হলো লিভার, আরেকটা হচ্ছে লাংস, 2L, লিভার
প্লাস লাং। সো যদি কোনো প্যাশেন্টের কোনো কোশ্চেন আসে যে লিভারে প্রবলেম, ব্রেনে প্রবলেম, ডায়াগনোসিস উইল বি উইলসন ডিজিজ। ইভেন যদি কোশ্চেন আসে যে একটা ইয়াং প্যাশেন্ট প্রেজেন্টেড উইথ উইলসন ডিজিজ, ইয়াং প্যাশেন্ট প্রেজেন্টেড উইথ ফিচার অফ পার্কিনসনিজম, পার্কিনসনিজম কেন হয়? ডিউ টু দ্য এফেক্ট ইন দ্য basal ganglia, the problem within the basal ganglia, so the patient has Parkinsonism. Young patient with Parkinsonism, the diagnosis will be Wilson disease. In the exam, at least in the exam it will be Wilson disease. Okay, যদি কোশ্চেন আসে যে একটা প্যাশেন্ট পিগমেন্টেড হয়ে গেছে, একটা মেল প্যাশেন্ট 30 to 40 ইয়ার্স, পিগমেন্টেড ডায়াবেটিক অ্যান্ড প্যাশেন্টের সিরোসিস বা লিভার ডিজিজ আছে, পিগমেন্টেড ডায়াবেটিক লিভার ডিজিজ, তাহলে দিস থ্রি ফিচার্স মে লিড টু দ্য ডায়াগনোসিস অফ হেরিডিটারি হেমোক্রোমাটোসিস। একটা ইয়াং প্যাশেন্ট যে নন স্মোকার লাইক 30 ইয়ার্স ইউজুয়ালি সিওপিডি হয় না, তাহলে একটা নন স্মোকার যদি সিওপিডি নিয়ে আসে, দ্য মোস্ট কমন ডায়াগনোসিস উইল বি alpha-1 antitrypsin deficiency. একটা প্যাশেন্ট 40 ইয়ার্সের একটা মেল যদি পিগমেন্টেশন, লিভার ডিজিজ, ডায়াবেটিস, জয়েন্ট ইনভলভমেন্ট এগুলো নিয়ে যদি আসে, প্যাশেন্টের যদি হার্টেও প্রবলেম থাকে, দ্য ডায়াগনোসিস উইল বি হেরিডিটারি হেমোক্রোমাটোসিস। একটা প্যাশেন্ট যদি ইয়াং প্যাশেন্ট সিওপিডি নিয়ে আসে, ডায়াগনোসিস উইল বি alpha-1 antitrypsin deficiency. একটা প্যাশেন্ট তার লিভারের প্রবলেম অ্যান্ড দেয়ার ইজ অলসো অ্যাসোসিয়েটেড লাংস প্রবলেম, দ্যাট ইজ সিওপিডি, লিভারের প্রবলেম সাথে লাংসের প্রবলেম, সিওপিডি, দ্য ডায়াগনোসিস উইল বি alpha-1 antitrypsin deficiency. একটা প্যাশেন্টের যদি লিভারের প্রবলেম থাকে, দ্যাট ইজ জন্ডিস যদি থাকে, সাথে যদি প্যানক্রিয়াসের প্রবলেম থাকে, লিভারের প্রবলেম সাথে প্যানক্রিয়াসের প্রবলেম, এবং সাথে আবার লাংসের প্রবলেম, লিভার, লাংস, প্যানক্রিয়াস, এরকম যদি কোনো প্রবলেম আমরা পাই, অথবা বিলিয়ারি ট্রিতে প্রবলেম, লিভার অর বিলিয়ারি ট্রিতে প্রবলেম, লাংসের প্রবলেম এবং প্যানক্রিয়াসের প্রবলেম, তাহলে কী হবে ডায়াগনোসিস? সিস্টিক ফাইব্রোসিস। এক্স্যাক্টলি, দ্য ডায়াগনোসিস উইল বি সিস্টিক ফাইব্রোসিস। ওকে, এখন আমরা চলে আসি যে কোথায় কিসে প্রবলেম হয়। যেমন উইলসন ডিজিজ, এখানে ডিসঅর্ডার কোথায়? উইলসন ডিজিজের মেন প্রবলেম হচ্ছে মেটাবলিজম ইন দ্য কপার মেটাবলিজম। The problem is metabolism within the copper metabolism. So copper metabolism এর disorder হচ্ছে Wilson disease. Iron metabolism এর disorder কোনটা? Hereditary hemochromatosis, the disorder within the iron metabolism. So iron metabolism এর problem হচ্ছে hereditary hemochromatosis. আর alpha-1 antitrypsin deficiency নামই বলে দিচ্ছে যেখানে এই এনজাইমটা এটা লিভার থেকে তৈরি হয়। এটা যদি লিভার থেকে তৈরি হয় যদি এখান থেকে বের হতে না পারে, তাহলে তারা লিভারের ভিতরে অ্যাকুমুলেট করতে থাকে। এবং আমরা জানি, আমরা রবিন্স প্যাথোলজিতে পড়ছিলাম, যদি কোনো কিছু সেলের ভিতরে জমা হতে থাকে তাহলে সেল সোয়েলিং হবে, এবং সেল সোয়েলিং দিস ইজ এ টাইপ অফ রিভার্সিবল সেল ইনজুরি, এবং এটা যদি কি কারেক্ট করা না যায় তাহলে ইট উইল লিড টু রিভার্সিবল সেল ইনজুরি which can lead to hepatitis and cirrhosis. তাহলে alpha-1 antitrypsin deficiency-তে কি হবে? লিভার থেকে alpha-1 antitrypsin তৈরি হবে লিভারের ভিতরে, কিন্তু সেটা বের হতে পারবে না, এবং তারা তৈরি হতে থাকবে এবং লিভারের হেপাটোসাইটের ভিতরে জমা হতে থাকবে, এবং একসময় লিভারের হেপাটোসাইটগুলো কাজ করতে পারবে না, বিকজ all the hepatocyte will be filled with alpha-1 antitrypsin. All the hepatocyte will be filled with alpha-1 antitrypsin. There will be no space for other works. Okay, this is like the overpopulation. The population crisis বা population যদি কোনো দেশে এরকম বেড়ে যায়, কোনো দেশে যদি পপুলেশন বেড়ে যায়, তাহলে যে প্রবলেমটা হবে, the same problem is there with alpha-1 antitrypsin deficiency. ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য ক্লু, বা কোন জায়গা থেকে আমরা ডিজিজটাকে ডায়াগনোসিস করতে পারি। আর কি কোশ্চেন আসতে পারে পরীক্ষায় এই তিনটা ডিজিজ থেকে? প্রথমে আসি হচ্ছে উইলসন ডিজিজ। তাহলে উইলসন ডিজিজের ব্যাপারে আমি কয়েকটা কথা বললাম, যে একটা ইয়াং প্যাশেন্ট যদি পার্কিনসনিজম নিয়ে আসে, দ্য ডায়াগনোসিস উইল বি উইলসন ডিজিজ। একটা ইয়াং প্যাশেন্ট যদি সিওপিডি নিয়ে আসে, দ্য ডায়াগনোসিস উইল বি alpha-1 antitrypsin deficiency. সিওপিডির ইয়াং প্যাশেন্ট সিওপিডির সাথে লিভার ইনভলভমেন্ট, ডায়াগনোসিস উইল বি alpha-1 antitrypsin
ডেফিসিয়েন্সি। একটা প্যাশেন্টের ব্রেন এবং লিভার ইনভলভড, দ্য ডায়াগনোসিস উইল বি উইলসন ডিজিজ। উইলসন ডিজিজ থেকে আর যেটা আসতে পারে যে উইলসন ডিজিজের কনফার্মেটরি টেস্ট কি। উইলসন ডিজিজের কনফার্মেটরি টেস্টটি অ্যাকর্ডিং টু দ্য ডেভিডসন ইট ইজ 24-hour urinary copper. According to Davidson it is 24-hour urinary copper, but the more appropriate answer will be the liver biopsy. Liver biopsy and measurement of hepatic copper content and measurement of the hepatic copper content. এটা যদি 250 মাইক্রোগ্রামের চাইতে বেশি হয় it will suggest Wilson disease. ওকে, তবে যে কোনো জেনেটিক ডিজিজের মোস্ট কনফার্মেটরি টেস্ট হচ্ছে জেনোটাইপিং। দ্য মোস্ট কনফার্মেটরি টেস্ট উইল বি দ্য জেনোটাইপিং। দ্য মোস্ট কনফার্মেটরি টেস্ট উইল বি জেনোটাইপিং। যে কোনো জেনেটিক ডিজিজ দ্য মোস্ট কনফার্মেটরি টেস্ট উইল বি দ্য জেনোটাইপিং। জেনোটাইপিং উইল বি দ্য মোস্ট কনফার্মেটরি টেস্ট। ওকে, so যদি আসে যে hereditary hemochromatosis, what will be the most confirmatory test? Answer will be the genotyping. Wilson disease, the most confirmatory test, genotyping. Alpha-1 antitrypsin deficiency, the most confirmatory test answer will be the genotyping. But আমাদের বইতে যেটা দেয়া উইলসন ডিজিজের ক্ষেত্রে বলা যে এখানে আনসার বলা আছে আপনার 24-hour urinary copper। হেরিডিটারি হেমোক্রোমাটোসিসের ক্ষেত্রে বলা আছে যে এখানে আপনি জেনোটাইপিং করতে পারেন। আরেকটা হচ্ছে হেপাটিক আয়রন কন্টেন্ট লিভার বায়োপসি করে যদি আমরা হেপাটিক আয়রন ইন্ডেক্স দেখি, এখানে যদি হেপাটিক আয়রন ইন্ডেক্স মোর দেন 1.7 হয় দ্য ডায়াগনোসিস উইল বি হেরিডিটারি হেমোক্রোমাটোসিস। আলফা-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি, এক্ষেত্রে আমাকে ব্লাডে আলফা-1 অ্যান্টিট্রিপসিন মেজার করতে হবে। যদি ব্লাডে আলফা-1 অ্যান্টিট্রিপসিন লেভেলটা কম থাকে it will be suggestive of the diagnosis, but the most confirmatory for all genetic disease will be the genotyping will be the main confirmatory test. Okay, এরপরে আমরা চলে আসি যে উইলসন ডিজিজে আর কি টেস্ট করা যেতে পারে। উইলসন ডিজিজে যদি বলা হয় যে ইনিশিয়াল টেস্ট কি হবে, বিশেষ করে এমআরসিপিতে যখন কোশ্চেন করা হয় তখন এভাবে কোশ্চেনটা আসে, হোয়াট উইল বি দ্য ইনিশিয়াল টেস্ট? দ্য ইনিশিয়াল টেস্ট ফর দ্য উইলসন ডিজিজ উইল বি সেরাম সেরুলোপ্লাজমিন। ওকে, সিরাম সেরুলোপ্লাজমিন। নেক্সট যদি আমরা বলি যে আমরা বললাম যে উইলসন ডিজিজে লিভার ইনভলভ হতে পারে, তো লিভারে কি হতে পারে? এখান থেকে হেপাটাইটিস হতে পারে, সিরোসিস হতে পারে, ইভেন এটা অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে। ব্রেনে কি হতে পারে? ব্যাজাল গ্যাংলিয়া ইনভলভমেন্ট হয়ে পার্কিনসনিজম হতে পারে, পার্কিনসনিজম লাইক ফিচার পাওয়া যেতে পারে। কিডনিতে কি হতে পারে? রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, and this will be the proximal renal tubular acidosis or type 2 renal tubular acidosis. The proximal renal tubular acidosis or type 2 renal tubular acidosis. তাহলে উইলসন ডিজিজে কোন ধরনের রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হবে? টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। ওকে, এরপরে আমরা আসি যে চোখের ভিতরে কি করতে পারে? উইলসন ডিজিজের চোখে যেটা হতে পারে, এক নম্বর হচ্ছে এখানে কেফ রিং পাওয়া যেতে পারে, ক্যাজার ফ্লেজার রিং পাওয়া যেতে পারে। উইলসন ডিজিজের চোখে কি পাওয়া যেতে পারে? ক্যাজার ফ্লেজার রিং পাওয়া যেতে পারে। এখানে ক্যাটারেক্ট পাওয়া যেতে পারে। এখানে যে ক্যাটারেক্টটা পাওয়া যায় তার নাম হচ্ছে সানফ্লাওয়ার ক্যাটারেক্ট। এবং এই ক্যাটারেক্টটা খুবই পিকুলিয়ার একটা ক্যাটারেক্ট, যেখানে ফিজিশিয়ানরা দেখে যে প্যাশেন্টের ক্যাটারেক্ট আছে, বাট প্যাশেন্ট ক্যান সি অল দ্য থিংস, হি ডু নট রিয়ালাইজ দ্য ক্যাটারেক্ট হলে সাধারণত প্যাশেন্ট কমপ্লেন করে যে তারা দেখতে পাচ্ছে না, বাট দিস ইজ ভেরি পিকুলিয়ার। প্যাশেন্ট আমরা এক্সামিন করলে দেখবো যে একটা ক্যাটারেক্ট আছে, বাট প্যাশেন্ট কমপ্লেন, দেয়ার উইল বি নো কমপ্লেন ফ্রম দ্য প্যাশেন্ট দ্যাট দেয়ার ইজ এনি ভিজুয়াল ডিস্টারবেন্স। ওকে, সো এটা দিয়ে আমরা উইলসন ডিজিজটাকে ডিফাইন করতে পারি। তাহলে উইলসন ডিজিজ অনেকগুলো টেস্ট করা যায়, এর ভিতরে একটা হচ্ছে সেরাম সেরুলোপ্লাজমি করা যায়, 24-hour urinary copper করা যায়, লিভার বায়োপসি করে কপার কন্টেন্টটা মেজার করা যেতে পারে। হেরিডিটারি হেমোক্রোমাটোসিসের ক্ষেত্রে আমরা ফেরিটিন দেখতে পারি, ট্রান্সফেরিন স্যাচুরেশনটা দেখতে পারি, অথবা টিস্যাট ট্রান্সফেরিন স্যাচুরেশনটা আমরা দেখতে পারি। এরপরে লিভার বায়োপসি করে আমরা এখানে হেপাটিক আয়রন ইন্ডেক্স দেখতে পারি। তাহলে হেরিডিটারি হেমোক্রোমাটোসিস
হেরিডিটারি হেমোক্রোমাটোসিস যদি এখান থেকে কোশ্চেন আসে তাহলে কোশ্চেন এক ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। ফার্স্ট যে এটার জেনেটিক ইনহেরিটেন্সটা কি, কোশ্চেন আসতে পারে এখানে কোন জিন এফেক্টেড হতে পারে। কোশ্চেন আসতে পারে একটা সিনারিও দেওয়া আছে, প্যাশেন্ট পিগমেন্টেড, প্যাশেন্টের লিভার ডিজিজ আছে, প্যাশেন্টের হার্ট ডিজিজ আছে, প্যাশেন্টের ডায়াবেটিস আছে, প্যাশেন্টের জয়েন্ট প্রবলেম আছে, প্যাশেন্ট তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস কী হতে পারে। কোশ্চেন আসতে পারে যে কনফার্মেটরি টেস্ট কী হতে পারে। কোশ্চেন আসতে পারে আর কি কি টেস্ট করা যেতে পারে। আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি একটা ফিচার থাকতে পারে যে ইয়াং প্যাশেন্ট উইথ সিওপিডি ডায়াগনোসিস কী হবে, অন্য কোনো কজ নাই, প্যাশেন্ট নন স্মোকার সিওপিডি, অথবা প্যাশেন্ট একটা দুটো স্মোক করে বাট সিওপিডি, ফ্যামিলি হিস্ট্রি অফ সিওপিডি। সো এরকম যদি এরকম কোশ্চেন থাকতে পারে। আরেকটা কোশ্চেন তাহলে এখান থেকে মেনলি অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে। এখান থেকে জেনেটিক পার্ট থেকে কোশ্চেন থাকতে পারে, এখান থেকে কোশ্চেন থাকতে পারে কনফার্মেটরি টেস্ট কি হবে, এখান থেকে এসবিএ থাকতে পারে, পুরো একটা সিনারিও দেওয়া আছে, এখন তার জন্য ডায়াগনোসিস কী হবে। সো এই টাইপের কোশ্চেনগুলো আমরা পরীক্ষায় এখান থেকে ফেস করব। এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট ইম্পর্টেন্ট টপিকে। আমাদের নেক্সট ইম্পর্টেন্ট টপিক কোনটা? আমাদের নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অটোইমিউন লিভার ডিজিজ। আমাদের নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অটোইমিউন লিভার ডিজিজ। তাহলে এখানে দেখেন যে এখানে প্যাশেন্টের স্কিন ইনভলভমেন্ট সাথে জয়েন্ট ইনভলভমেন্ট, ডায়াগনোসিস কী হবে? ডায়াগনোসিস উইল বি হেরিডিটারি হেমোক্রোমাটোসিস। এটা দেখেন একটা লিভার বায়োপসি যেখানে পিরিয়ডিক অ্যাসিড শিফট কন্টেনিং গ্র্যানিউল পাওয়া যাচ্ছে। পিরিয়ডিক অ্যাসিড শিফট কন্টেনিং গ্র্যানিউল যদি লিভারের ভিতরে পাওয়া যায় তাহলে ডায়াগনোসিস হবে পিরিয়ডিক অ্যাসিড শিফট কন্টেনিং গ্র্যানিউল লিভারে যদি পাওয়া যায় তাহলে ডায়াগনোসিস হবে আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। এই পিরিয়ডিক অ্যাসিড শিফট কন্টেনিং গ্র্যানিউল যদি ইন্টেস্টাইনে পাওয়া যায় তাহলে ডায়াগনোসিস হবে উইপলস ডিজিজ। পিরিয়ডিক অ্যাসিড শিফট কন্টেনিং যদি পেরিফেরাল ব্লাড ফিল্মে পাওয়া যায় তাহলে ডায়াগনোসিস হবে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। ওকে, তাহলে যদি লিভারে বলা থাকে যে পিরিয়ডিক অ্যাসিড শিফট কন্টেনিং গ্র্যানিউল পাওয়া যাচ্ছে তাহলে ডায়াগনোসিস হবে আলফা 1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি। সো দিজ আর দ্য পাস কন্টেনিং পিরিয়ডিক অ্যাসিড শিফটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পাস, পিরিয়ডিক অ্যাসিড শিফট। সো পাস কন্টেনিং গ্র্যানিউল উইথিন দ্য লিভার। তাহলে আপনারা এগুলো সবগুলোই পারবেন হোপফুলি। যে একটা দেখেন যে সিএলডি, এই স্লাইডটা আপনারা দেখেন যে সিএলডি সাথে নিউরোসাইকিয়াট্রিক সিমটম, কেএফ রিং এবং ফ্যামিলি হিস্ট্রি, ডায়াগনোসিস কী হবে? Exactly, the diagnosis will be the Wilson disease. CLD and COPD in non-smoker. CLD and COPD in the non-smoker diagnosis will be, চিন্তা করেন কি হবে এটা? Very good. The diagnosis will be alpha 1 antitrypsin deficiency. CLD, joint involvement, endocrine involvement, cardiomyopathy and pigmentation. The diagnosis will be, এই কোশ্চেনটা একবার আসছিল এসবিএতে, এরকম একটা কোশ্চেন এসবিএতে একবার আসছিল এফসিপিএস পার্ট 1-এ। ডায়াগনোসিস ছিল হেরিডিটারি হেমোক্রোমাটোসিস। একটা ইয়াং প্যাশেন্ট সিএলডির ফিচার সাথে হচ্ছে ম্যালঅ্যাবজর্পশন অথবা ডায়রিয়ার ফিচার, পেইন, অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড লাং ইনভলভমেন্ট, দ্যাট ইজ ব্রঙ্কিএকটেসিস। তাহলে লিভার ম্যালঅ্যাবজর্পশন উইথ অ্যাবডোমিনাল পেইন, মোস্ট লাইকলি প্যানক্রিয়াটাইটিস। লিভার ইনভলভমেন্ট, প্যানক্রিয়াস ইনভলভমেন্ট অ্যান্ড লাং ইনভলভমেন্ট, ডায়াগনোসিস কী হবে? Diagnosis will be cystic fibrosis. The diagnosis will be here the cystic fibrosis. Okay. এরপরে আমরা চলে আসতেছি একটু লেস ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ এনএফএলডি। তাহলে এনএফএলডি থেকে আমাদের যেটা লাগবে যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, ইউজুয়ালি যাদের মেটাবলিক সিনড্রোম বলতে যদি কোনো প্যাশেন্টের বিএমআই যদি বেশি থাকে, প্যাশেন্টের যদি ডায়াবেটিস মেলাইটাস থাকে, প্যাশেন্টের যদি হাইপারটেনশন থাকে, এরকম যদি মেটাবলিক সিনড্রোম যদি কোনো প্যাশেন্টের সাথে থাকে এবং সাথে যদি ফ্যাটি লিভার আল্ট্রাসাউন্ডে পাওয়া যায় তখন আমরা এটাকে বলতে পারি এনএফএলডি। প্রোভাইডেড প্যাশেন্ট শুড বি নন অ্যালকোহলিক, বিকজ যারা অ্যালকোহল ইনটেক করে ওদেরও এরকম ফ্যাটি লিভার হতে পারে, এই জন্য এটাকে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। তাহলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ থেকে আমাদের জন্য কোনটা ইম্পর্টেন্ট? এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা কাদের হবে
যাদের মেটাবলিক সিনড্রোম থাকে, অর্থাৎ যারা ওবেজ, যাদের বিএমআই বেশি, যাদের হাইপারটেনশন থাকে, এদের ভিতরে এনএফএলডিটা বেশি হবে। সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে এখানে অনেকগুলো প্রবলেম থাকতে পারে, লাইক লিপিড পারঅক্সিডেশনে প্রবলেম থাকতে পারে, এখানে জেনেটিক অ্যাসোসিয়েশন থাকতে পারে, জেনেটিক অ্যাসোসিয়েশন এখানে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। ওকে, ক্লিনিক্যাল ফিচার তাহলে কি হবে? ইউজুয়ালি প্যাশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে, তবে এদের রাইট আপার কোয়াড্রেন্ট পেইন এবং ফ্যাটিক থাকতে পারে। রাইট আপার কোয়াড্রেন্ট পেইন এবং ফ্যাটিক নিয়ে প্যাশেন্টগুলো আসতে পারে। রিস্ক ফ্যাক্টরগুলো যেগুলো বললাম, মেটাবলিক সিন্ড্রোমের ফিচারগুলো এগুলো থাকবে। তবে নতুন ডেভিডসনে এনএফএলডি যেটা অ্যাড করছে, যে প্যাশেন্টের পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম থাকতে পারে, এবং এটা পাওয়া যায়। তাহলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের প্যাশেন্টের পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম থাকতে পারে। এটা নতুন এডিশনে অ্যাড করা, আগে ছিল না, যে এনএফএলডির প্যাশেন্টের পলিসিস্টিক ওভারি থাকতে পারে, এনএফএলডির প্যাশেন্টের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকতে পারে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এনএফএলডি এটা কনফার্ম করা হবে কিভাবে? যে কোনো লিভার ডিজিজ কনফার্মের জন্য লিভার বায়োপসি হ্যাজ এ গ্রেট রোল, দের ইজ এ গ্রেট রোল অফ লিভার বায়োপসি, এবং গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয় এনএফএলডির ক্ষেত্রে। গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে লিভার বায়োপসি, গোল্ড স্ট্যান্ডার্ড। এবং এনএফএলডিতে দেখা গেছে কিছু কিছু প্যাশেন্টের এনএও পজিটিভ থাকতে পারে, কিছু ফেরিটিনও বেশি থাকতে পারে। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার, দ্য প্যাশেন্ট উইল বি নন অ্যালকোহলিক প্যাশেন্ট, দেয়ার উইল বি নো পিগমেন্টেশন। ফেরিটিন বেশি হতে পারে, এটা হেরিডিটারি হেমোক্রোমাটোসিসে হতে পারে। বাট ইন এনএফএলডি ফেরিটিনটা একটু বাড়তে পারে, বাট নট মোর দেন 1000, নট মোর দেন 1000। কারো যদি ফেরিটিন 1000-এর উপরে চলে যায়, তাহলে দেয়ার ইজ মোস্ট লাইকলি ডিউ টু ব্লাড ট্রান্সফিউশন অর ডিউ টু hereditary hemochromatosis or due to hereditary hemochromatosis। তাহলে এনএফএলডি থেকে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং এনএফএলডি বলতে হলে হেপাটোসাইটের অ্যাটলিস্ট টোটাল যে হেপাটোসাইট তার মোর দেন 5%, ফ্যাটি ইনফিল্ট্রেশন থাকতে হবে। তাহলে হেপাটোসাইটের ভিতরে 5%-এর বেশি যদি ফ্যাটি ইনফিল্ট্রেশন থাকে, তাহলে এটা হবে এনএফএলডি। ওকে, এনএফএলডিতে যদি লিভার বায়োপসি করা হয়, যদি করা হয়, তাহলে মেগা মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়াগুলো অনেক বড় পাওয়া যেতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো বড় হয়ে যেতে পারে, বিকজ দেয়ার উইল বি অ্যাকুমুলেশন অফ ফ্যাট। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বড় হয়ে যাবে, মাইটোকন্ড্রিয়াগুলো বড় হয়ে যাবে, অ্যান্ড দেয়ার উইল বি বেলুনিং। সো দিজ আর দ্য ফিচার অফ এনএফএলডি, বায়োপসি ফিচার অফ এনএফএলডি। এনএফএলডির আবার আমরা জানি যে 3টা স্টেজ, একটা হচ্ছে শুধু ফ্যাটি লিভার, দ্যাট ইজ স্টিয়াটোসিস, আরেকটা হচ্ছে ফ্যাটি লিভার উইথ ইনফ্লামেশন, এটাকে বলা হয় স্টিয়াটোহেপাটাইটিস। আপনি দেখবেন যে এনএফএলডির সব প্যাশেন্টের এএসটি লিভার এনজাইমগুলো কিন্তু বাড়ে না। যাদের ক্ষেত্রে লিভার এনজাইম বাড়বে, ফ্যাটি লিভারের সাথে যাদের লিভার এনজাইম বাড়বে, এটাকে বলা হবে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। যদি ফ্যাটি লিভারের সাথে লিভার এনজাইমটা বেড়ে যায়, তখন এটাকে বলা হবে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। এবং এখানে যে এনজাইমটা বাড়বে, এখানে এনজাইম হবে এএলটি মোর দ্যান এএসটি। সো আমরা যেটা বলছি যে এনএফএলডিতে আমরা যেটা বলছি, এনএফএলডি এবং অ্যালকোহলিক লিভার ডিজিজ, এই দুটোকে ডিফারেন্সিয়েট করাটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সবসময় বলা থাকবে না যে প্যাশেন্ট অ্যালকোহলিক কিনা, যদি বলা নাও থাকে তাহলে আমাদের কিছু ক্লু দিয়ে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে একটা হচ্ছে এনএফএলডি, আর সেকেন্ড ফিচার হচ্ছে আমাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, আরেকটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার এবং এনএফএলডি। এটার একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে এনএফএলডিতে যদি এনজাইম বাড়ে, তাহলে ALT will be more than AST। এনএফএলডিতে এরকম ভাবে এনজাইমটা বাড়বে। বাট যদি সেটা অ্যালকোহলিক হয়, তাহলে উল্টা হয়ে যাবে, দ্যাট ইজ AST will be more than ALT। এগুলো আমরা প্রথম ক্লাসে অলরেডি বলছিলাম, তাই না, যে AST will be more than ALT। সেকেন্ড ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে এখানে ম্যাক্রোসাইটোসিস থাকবে, অ্যালকোহলিকে ম্যাক্রোসাইটোসিস থাকবে, এখানে ম্যাক্রোসাইটোসিস থাকবে। ডিসলেপিডেমিয়া, খেয়াল রাখবেন যে ডিসলেপিডেমিয়া দুইটাতেই থাকতে পারে। ডিসলেপিডেমিয়া অ্যালকোহলিকেও হতে পারে, আবার ডিসলেপিডেমিয়া নন অ্যালকোহলিকও হতে পারে।
তাহলে অ্যালকোহলিক নন অ্যালকোহলিক দুইটাতেই ডিসলিপিডেমিয়াটা থাকতে পারে। তো ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হচ্ছে আমাদের জন্য দুইটা মেনলি, একটা হচ্ছে এএসটি মোর দ্যান এএলটি, আর একটা হচ্ছে ম্যাক্রোসাইটোসিস। এই দুটো যদি থাকে, পেশেন্ট যদি বলা থাকে যে অ্যালকোহলিক, ইট উইল বি অ্যালকোহলিক লিভার ডিজিজ। আদার বায়োপসি ফিচার আর দ্য সেম, অল দ্য বায়োপসি ফিচার্স আর দ্য সেম, ওকে। এবং একটা এনএফএলডি প্যাশেন্টের যদি, এনএফএলডির প্যাশেন্ট যদি বলে যে তার আগে থেকে ডায়াগনোসড এনএফএলডি, এখন প্যাশেন্টটা আসছে এনএফএলডি ডায়াগনোসড এনএফএলডি, প্যাশেন্ট এখন আসছে কেন? এখন আসছে তার দেখা গেল এএসটি মোর দ্যান এএলটি, বাট প্যাশেন্ট ডিনাইড এনি অ্যালকোহল ইনটেক। ইভেন আপনি ব্লাড টেস্ট করেও দেখলেন যে প্যাশেন্টের কোনো অ্যালকোহল এক্সেসের বা অ্যালকোহল ড্রিঙ্কিংয়ের কোনো হিস্ট্রি নাই। Then what is the diagnosis? The diagnosis is patient is going towards the cirrhosis, NFLD related cirrhosis এর দিকে প্যাশেন্ট যাচ্ছে। তাহলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের প্যাশেন্টের এএসটি বেশি হতে পারে only one condition, that is when patient is going towards the cirrhosis, ওকে। তাহলে পরীক্ষার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দিয়ে ডিফারেন্সিয়েট করব দুইটাকে। দুইটারই বায়োপসি ফাইন্ডিং উইল বি সেম বায়োপসি ফাইন্ডিং, দুইটাতেই ম্যালোরি বডি পাওয়া যাবে, দুইটাতেই মেগা মাইটোকন্ড্রিয়া পাওয়া যাবে, দুইটাতেই ডিস্টেন্ডেড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকতে পারে, দুইটাতেই বেলুনিং হতে পারে, হেপাটোসাইটের বেলুনিং থাকবে। তাহলে আমরা ডিফারেন্সিয়েট করব কিভাবে? দুইটাকে ডিফারেন্সিয়েট করব মেনলি হিস্ট্রি থেকে, প্যাশেন্টের আদার ফিচারগুলো দিয়ে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। দুইটা প্যাশেন্টই অবেস হবে, দুইজনেরই ডিসলিপিডেমিয়া থাকবে। সো ওবেসিটি এবং ডিসলিপিডেমিয়া দুইজনেরই থাকতে পারে। বাট যাদের অ্যালকোহলিক লিভার ডিজিজ, যারা ইউজুয়ালি 30 গ্রাম পার উইক, 30 ইউনিট পার উইক, 30 ইউনিট পার উইক অথবা 30 গ্রাম পার ডে, 30 ইউনিট পার উইক অথবা যারা 30 গ্রাম পার ডে এর উপরে যারা অ্যালকোহল ড্রিঙ্ক করে, এদের অ্যালকোহলিক লিভার ডিজিজ হয়। অ্যালকোহলিক সিরোসিস কাদের বেশি হয়? যারা 160 গ্রাম পার ডে, 160 গ্রাম পার ডে যারা অ্যালকোহল ইনটেক করে, 160 গ্রাম পার ডে, এদের অ্যালকোহলিক সিরোসিসটা বেশি হয়। 160 গ্রাম পার ডে যারা ইনটেক করে, এদের অ্যালকোহলিক সিরোসিসটা বেশি হয়। এরপরে যদি আমরা আসি যে তাহলে আমাদের এখান থেকে মেনলি যেটা লাগবে, ট্রিটমেন্টটা কি? এনএফএলডির মেন ট্রিটমেন্ট হচ্ছে ওয়েট রিডাকশন। দ্য মেন ট্রিটমেন্ট অফ এনএফএলডি ইজ ওয়েট রিডাকশন। দ্য মেন ট্রিটমেন্ট অফ এনএফএলডি উইল বি the weight reduction. Weight reduction is the main line of treatment for NFLD. তাহলে NFLD এর main treatmentটা হচ্ছে weight reduction. Weight reduction is the main treatment. Ursodeoxycholic acid can be given, but no established role. They can normalize the elevated liver enzymes, but cannot revert the NFLD. So weight reduction is the main treatment. অ্যালকোহলিক লিভার ডিজিজ, দ্য মেন ট্রিটমেন্ট ইজ অ্যালকোহল অ্যাবস্টেনেন্স। অ্যালকোহল বন্ধ করলে এটা ভালো হবে। অ্যালকোহল বন্ধ করলে অ্যালকোহলিক লিভার ডিজিজ উইল বি সাবসাইডেড। সো অ্যালকোহল অ্যাবস্টেনেন্স ইজ দ্য মেন ট্রিটমেন্ট ফর অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, অ্যাবস্টেনেন্স। এবং শুধু যদি ফ্যাটি লিভার থাকে তাহলে 3 মাস অ্যাবস্টেনেন্স। আর যদি স্টিয়াটো হেপাটাইটিস হয়ে যায়, অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস, তাহলে হচ্ছে 6 মাস অ্যাবস্টেনেন্স। আর যদি সিরোসিস হয়ে যায় তাহলে লাইফ টাইম অ্যাবস্টেনেন্স করেও দেখা যায় যে এটা রিভার্স নাও করতে পারে। সো এখান থেকে আমাদের এটাই হচ্ছে মেন টেক হোম মেসেজ, যে এগুলোর প্যাথোজেনেসিসগুলো কী হবে, রিস্ক ফ্যাক্টরগুলো কী হবে। অ্যালকোহলিক যারা, তাদের এর সাথে কিছু অ্যাসোসিয়েটেড ফিচার থাকতে পারে, যেটা আমরা প্রথম দিন বলছিলাম, ফার্স্ট হেপাটোলজি 1-তে বলছিলাম যে হাতে কি থাকতে পারে, এদের হাতে ডুপিট্রাইন্স কন্ট্রাকচার থাকতে পারে। অ্যালকোহলিক লিভার ডিজিজে ডুপিট্রাইন্স কন্ট্রাকচার। এদের প্যারোটিড কি হতে পারে? প্যারোটিড, দেয়ার মাইট বি দ্য প্যারোটিড ইনলার্জমেন্ট, they might have the parotid enlargement. So alcoholic liver disease patient might have parotid enlargement and they have more spider. যাদের সিরোসিস হয়ে যায় তাহলে তাদের স্পাইডারগুলো বেশি হবে। সো দ্য মোর স্পাইডার, parotid enlargement and ডুপিট্রাইন্স কন্ট্রাকচার, they all suggest the alcoholic liver disease. ওকে, এরপরে আমরা আমাদের নেক্সট টপিকে যাচ্ছি। অ্যালকোহলিক লিভার ডিজিজের পরে এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আমরা যেটা বলছিলাম যে আজকের দিনের জন্য আমাদের যেখান থেকে কোশ্চেন আসবেই এরকম একটা টপিক হচ্ছে অটোইমিউন লিভার ডিজিজ।
অটোইমিউন লিভার ডিজিজ। তাহলে অটোইমিউন লিভার ডিজিজ থেকে আমাদের জন্য যেটা লাগবে, যে অটোইমিউন লিভার ডিজিজের ভিতরে আমরা বলছি তিনটা ডিজিজ মেইনলি, একটা হচ্ছে অটোইমিউন হেপাটাইটিস, আরেকটা হলো প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস, আরেকটা হচ্ছে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস। অটোইমিউন হেপাটাইটিস, প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস, প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস অ্যান্ড প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস। প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস। তাহলে যে কোনো অটোইমিউন ডিজিজ কাদের বেশি হবে? যে কোনো অটোইমিউন লিভার ডিজিজ বা যে কোনো অটোইমিউন ডিজিজ মোর কমন ইন ফিমেল এক্সেপ্ট কয়েকটা এক্সেপ্ট আছে। The main except is PSC. PSC is more common in the male. Ankylosing spondylitis is a type of autoimmune disease, but it is more common in male. So ankylosing spondylitis and PSC are the autoimmune disease, but more common in male. Okay, otherwise all autoimmune diseases are more common in female. Autoimmune pancreatitis is more common in male. সো এই কয়েকটা ডিজিজ ছাড়া বাকি সবগুলো মেলে কমন। তাহলে যদি আসে যে মেল ফিমেল, তাহলে ফিমেলদের ভিতরে বেশি হবে, আর এটা মেলদের ভিতরে বেশি হবে। ওকে, এরপরে যদি আমরা আসি যে কোন এজে হয়, ইউজুয়ালি মানে একটু আর্লি এজে হবে অটোইমিউন হেপাটাইটিসটা একটু ইয়াঙ্গার এজে হবে, তারপরে হবে পিবিসি, আর পিএসসি অলমোস্ট সেম এজে হবে, ইউজুয়ালি আফটার দ্য 30, এটা 30 পরে হবে। এরপরে যদি আমরা আসি যে অ্যাসোসিয়েশন, এর সাথে আরও যে কোনো অটোইমিউন ডিজিজ একটা থাকলে তার সাথে আদার অটোইমিউন ডিজিজগুলো অ্যাসোসিয়েটেড থাকতে পারে। যেমন অটোইমিউন হেপাটাইটিস যদি থাকে, এর সাথে ডায়াবেটিস মেলাইটিস থাকতে পারে, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটিস। এদের অটোইমিউন হেপাটাইটিস, এদের সাথে অ্যাসোসিয়েটেড কি থাকতে পারে? এদের সাথে অ্যাসোসিয়েটেড আদার লাইক অটোইমিউন থাইরয়েড ডিজিজ থাকতে পারে, যেমন হাশিমোটোস থাইরয়েডাইটিস থাকতে পারে, অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এদের সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিস অ্যাসোসিয়েটেড থাকতে পারে। সো দিজ আর দ্য অ্যাসোসিয়েশনস। পিবিসি যাদের থাকবে এদের অ্যাসোসিয়েশন থাকতে পারে সিলিয়াক ডিজিজ। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন, পিবিসির সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েশন যেটা আপনাকে জানতেই হবে ফর এক্সাম পারপাস, দ্যাট ইজ Sjogren's syndrome, not systemic sclerosis. It is Sjogren's syndrome. Sjogren's syndrome is most common association of primary biliary cholangitis. Primary sclerosing cholangitis, the most common association is ulcerative colitis. It might be associated with Sjogren's syndrome. It might be associated with systemic sclerosis, but the most common association of PSC is ulcerative colitis. সবগুলো অটোইমিউন লিভার ডিজিজের ক্ষেত্রে সবচেয়ে কনফার্মেটরি হচ্ছে লিভার বায়োপসি সবগুলোতে, বাট পিবিসিতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোলাঞ্জিওগ্রাফি। ইট ক্যান বি এমআরসিপি, অর যদি এটা না থাকে পরীক্ষায় তাহলে আনসার উইল বি দ্য ইআরসি। তাহলে এমআরসিপি অথবা ইআরসিপি। তাহলে পিএসসির জন্য টেস্ট কি? এসির জন্য টেস্ট হচ্ছে কনফার্মেটরি এমআরসিপি অর ইআরসিপি। বাকি দুইটার জন্য কনফার্মেটরি হচ্ছে লিভার বায়োপসিতে কি পাওয়া যাবে? অটোইমিউন হেপাটাইটিসে এখানে পাওয়া যাবে ইন্টারফেস হেপাটাইটিস। এখানে কি পাওয়া যাবে? গ্র্যানুলোমাটাস ডিস্ট্রাকশন অফ ইন্টারলোবিউলার বাইল ডাক্ট। পিএসসিতে কি পাওয়া যাবে বায়োপসি করলে? পিএসসিতে পেরিডাক্টাল ওনিয়ন স্কিন ফাইব্রোসিস। তিনটা বায়োপসি ফাইন্ডিং আমরা জানলাম। এটাতে পাওয়া যাবে ইন্টারফেস হেপাটাইটিস অথবা পিসমিল নেক্রোসিস, এটাতে পাওয়া যাবে গ্র্যানোলোমাটাস ডিস্ট্রাকশন অফ ইন্টারলোবিউলার বাইল ডাক্ট, এটাতে পাওয়া যাবে হচ্ছে পেরিডাক্টাল ওনিয়ন স্কিন ফাইব্রোসিস। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ হিয়ার এমআরসিপি অর ইআরসিপি। এমআরসিপি বা ইআরসিতে কি পাওয়া যাবে? বিডেড অ্যাপিয়ারেন্স। The beaded appearance is very much characteristic for PSC. ক্যারেক্টারিস্টিক কোনটা? পিএসসির জন্য ক্যারেক্টারিস্টিক হচ্ছে বিডেড অ্যাপিয়ারেন্স অ্যান্ড স্টেনোসিস, ক্যারেক্টারিস্টিক ফর পিএসসি।
ইম্পর্টেন্টলি এখানে বিভিন্ন অ্যান্টিবডি পাওয়া যায়, পরীক্ষার জন্য অ্যান্টিবডিগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা নিয়ে অনেকবার কোশ্চেন আসছে, অ্যান্টিবডি কি পাওয়া যেতে পারে। অ্যান্টিবডি যদি বলি তাহলে যে কোনো অটোইমিউন ডিজিজে কোন অ্যান্টিবডি পাওয়া যাবে, সবগুলোতে পাওয়া যেতে পারে এএনএ, এখানেও এএনএ পাওয়া যেতে পারে। তাহলে এএনএ অলমোস্ট সবগুলোতে পাওয়া যেতে পারে, এএনএ অলমোস্ট সবগুলোতে পাওয়া যেতে পারে, তবে এই দুইটাতে বেশি পাওয়া যায়, এই দুইটাতে বেশি পাওয়া যায়। এরপর অটোইমিউন হেপাটাইটিস, অটোইমিউন হেপাটাইটিসের পার্সোনাল কিছু অ্যান্টিবডি আছে, যেমন অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি, অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি, অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি, অ্যান্টি লিভার কিডনি, অ্যান্টি লিভার কিডনি মাইক্রোজোমাল অ্যান্টিবডি, অ্যান্টি এলকেএম, অ্যান্টি লিভার কিডনি মাইক্রোজোমাল অ্যান্টিবডি, সোলিবল লিভার অ্যান্টিজেন, সোলিবল লিভার অ্যান্টিজেন, অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি, অ্যান্টি এলকেএম, আরেকটা হচ্ছে সোলিবল লিভার অ্যান্টিজেন। এই তিনটা অ্যান্টিবডি, এই তিনটা অটোইমিউন যে মার্কারগুলো, সোলিবল লিভার অ্যান্টিজেন, দিজ আর ফর অটোইমিউন হেপাটাইটিস। পিবিসির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, পিবিসির সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি, অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি। অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি অন্য কোনো ডিজিজে পাওয়া যায় না, এটা পাওয়া গেলে ডায়াগনোসিস একটাই, সেটা হচ্ছে প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস, প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস। পিএসসিতে একটা মার্কার পাওয়া যেতে পারে, দ্যাট ইজ পি আঙ্কা, দ্যাট ইজ পি আঙ্কা। পিএসসিতে কি পাওয়া যেতে পারে, দ্যাট ইজ পি আঙ্কা। ওকে, তাহলে ডিজিজগুলোকে আমরা একসাথে পড়ছি কেন, টু রিমেম্বার দেম মোর ইজিলি। এটা যদি আমরা মোর ইজিলি রিমেম্বার রাখতে পারি তাহলে পরীক্ষার সময় রিভাইজ আমরা ইজিলি দিতে পারবো। যদি আমরা রিভাইজ ইজিলি দিতে পারি এবং এটাকে যদি আমরা কম্পেয়ার করতে পারি তাহলে আমাদের এসবিএ একটা কারেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য আমরা এই তিনটা ডিজিজকে একসাথে পড়ছি। তাহলে এরপরে যেটা আমাদের জন্য লাগবে, যেখানে কিছু ইমিউনোগ্লোবিউলিন বাড়তে পারে, যেমন অটোইমিউন হেপাটাইটিসে বাড়ে হচ্ছে আইজিজি, এখানে বাড়বে হচ্ছে আইজিজি, ইমিউনোগ্লোবিউলিন জি বাড়বে। অটোইমিউন হেপাটাইটিসে বাড়বে ইমিউনোগ্লোবিউলিন জি। প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিসে বাড়বে আইজিএম, আইজিএম। তাহলে আইজিএম বাড়বে প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিসে এবং আইজিজি বাড়বে অটোইমিউন হেপাটাইটিস। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি আজকের টেক হোম মেসেজ ফ্রম দ্য অটোইমিউন লিভার ডিজিজ। তাহলে অটোইমিউন লিভার ডিজিজ থেকে আমাদের এই কয়েকটা জিনিস অবশ্যই অবশ্যই লাগবে। তাহলে দেখেন যে এই অটোইমিউন লিভার ডিজিজগুলোর ভিতরে অটোইমিউন হেপাটাইটিস, প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস সবগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে। তবে অটোইমিউন হেপাটাইটিস এবং প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস এই দুইটা থেকে কোশ্চেন বেশি আসে, এখান থেকে কোশ্চেন বেশি আসে এবং ম্যানেজমেন্ট থেকে ইউজুয়ালি কোশ্চেন এ পর্যন্ত আসে নাই, সবগুলোতে ইউজুয়ালি কোশ্চেন আসে আপনার ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন, অ্যাসোসিয়েশন, ক্লিনিক্যাল ফিচার, এগুলোর কোশ্চেন আসে। তাহলে পিবিসি যেটা এখানে একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে, পিবিসি জাতের ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে পিবিসিতে অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার থাকে, পিএসসিতে অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার থাকে, আর অটোইমিউন হেপাটাইটিসে ভাইরাল হেপাটাইটিসের ফিচার থাকে। তাহলে অটোইমিউন হেপাটাইটিস ইউজুয়ালি ভাইরাল হেপাটাইটিসের ফিচার থাকবে এবং পিবিসি এবং পিএসসিতে ইউজুয়ালি অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্লিনিক্যাল ফিচার পাওয়া যাবে। তাহলে আমরা যদি পরীক্ষার হলে ফিচার থাকে যে প্যাশেন্ট হ্যাজ ইচিং, প্যাশেন্ট হ্যাজ ইচিং, প্রাইটাস অ্যান্ড জন্ডিস, তাহলে এটা মোস্ট লাইকলি আইদার পিবিসি অর পিএসসি যদি অটোইমিউন হয়, যদি অটোইমিউন হয়। আর যদি এগুলো না থাকে, প্যাশেন্টের ফিচার লাইক ফ্যাটিগ, অ্যানোরেক্সিয়া এরকম যদি থাকে, হেপাটোমেগালি, তাহলে এটা মোস্ট লাইকলি অটোইমিউন হেপাটাইটিস। তাহলে এগুলো দিয়ে আমরা এগুলোকে ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করতে পারি। মেল প্যাশেন্ট মোস্ট লাইকলি পিএস, male patient feature of obstructive jaundice but there is no obstruction, no stone, no cancer, no stone, no cancer, the diagnosis will be primary sclerosing cholangitis. Confirmatory test of PSC, MRCP or ERCP. PBC, liver biopsy কি পাওয়া যাবে, granulomatous destruction of interlobular bile duct. Autoimmune hepatitis, liver biopsy তে কি পাওয়া যাবে, interface hepatitis. এটা হচ্ছে আমাদের one of the most important topic. তো এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখন আমরা আমাদের পরের টপিকে চলে যাচ্ছি। সরি, এটা যাওয়ার আগে আমরা একটু দেখে নেই যে এখানে দেখা যাচ্ছে জ্যান্থালেজমা। তাহলে একটি জ্যান্থালেজমা যদি কোনো প্যাশেন্টের থাকে, তার যদি একটা অবস্ট্রাকটিভ জন্ডিস থাকে,
অবস্ট্রাকটিভ জন্ডিস, ইচিং, পেল স্টুল অ্যান্ড ডিপ জন্ডিস এরকম যদি থাকে তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস ক্যান বি প্রাইমারি বিলিয়ারি কলঞ্জাইটিস। প্রাইমারি বিলিয়ারি কলঞ্জাইটিস, এই কোশ্চেনটা পার্ট 1-এ আসছিল। জাস্ট এই কোশ্চেনটা যেহেতু এফসিপিএস পার্ট 1-এ একবার আসছে এই জন্য জাস্ট এই ছবিটা ইনক্লুড করা। ছবি আমাদের ব্রেন কিন্তু ইনফরমেশনগুলো নাম্বারে খুব সহজে মনে রাখতে পারে অথবা ছবির মাধ্যমে মনে রাখতে পারে খুব ইজিলি। ব্রেন আমাদের যে ইনফরমেশনগুলো রাখে তারা নাম্বারের মাধ্যমে, যেমন ধরেন যে মেসি নাম শুনলে কিন্তু 10 নাম্বারটা মাথায় চলে আসে, তাই না? মেসির নাম শুনলেই 10 নাম্বারটা মাথায় চলে আসে। তো এরকম করে যখন ব্রেন এরকম যদি ইমেজ থাকে, এরকম একটা ইমেজটাকে ব্রেন খুব ভালো মনে রাখতে পারবে। দেখবেন যে একজন মানুষকে আপনি দেখছেন, পরিচিত দেখা হলো, হয়তো আগে কখনো দেখা হয়েছিল, নাম জানতেন, নাম মনে পড়তেছে না বাট ফেসটা মনে পড়তেছে, অর্থাৎ আপনার ব্রেনটা ইমেজটাকে মনে রাখছে বাট নামটাকে মনে রাখে নাই। সো এই যে মেমোরিটা, ভিজুয়াল যে মেমোরিগুলো, দে আর দ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে এই ছবিটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, পরীক্ষার সময় যদি এরকম জ্যান্থালিজমার সাথে যদি অবস্ট্রাকটিভ জন্ডিস থাকে, দ্য ডায়াগনোসিস মাইট বি দ্য পিবিসি। এই কোশ্চেনটা এফসিপিএস পার্ট 1-এ আসছে একবার। অ্যাসোসিয়েশনগুলো অলরেডি আমরা সব বলে ফেলছি। এখানে কিছু বায়োপসি ফাইন্ডিং দেখানো, আমরা আর ওদিকে যাচ্ছি না, বায়োপসি আমাদের যেহেতু অলরেডি বলা হয়ে গেছে। এটা হচ্ছে একটা প্রথমটা হচ্ছে এমআরসিপি, তারপরেরটা হচ্ছে ইআরসিপি ফাইন্ডিং, এবং এখানে যেটা দেখা যাচ্ছে পিডের অ্যাপিয়ারেন্স। সো ডায়াগনোসিস ওয়াজ দ্য প্রাইমারি স্ক্লেরোজিং কলঞ্জাইটিস, প্রাইমারি স্ক্লেরোজিং কলঞ্জাইটিস। ওকে, এরপরে যদি আমরা আসি যে একটা তাহলে দেখেন একটা প্যাশেন্টের যদি জ্যান্থালিজমা থাকে, এবং প্যাশেন্টের যদি প্রাইটিস থাকে, তারপরে যদি জন্ডিস থাকে, ডায়াগনোসিস কি হবে? The diagnosis will be exactly the diagnosis will be the PBC. And একটা প্যাশেন্টের জন্ডিস, ফ্যাটিগ এবং আলসারেটিভ কলাইটিস, এবং প্যাশেন্টটা হচ্ছে মেল, ডায়াগনোসিস কি হবে? দ্য মোস্ট লাইকলি প্রাইমারি স্ক্লেরোজিং কলঞ্জাইটিস। একটা প্যাশেন্টের জন্ডিস, ইয়াং ফিমেল, তার বিসি ভাইরাস নেগেটিভ এবং কিছু আদার অটোইমিউন ডিজিজ আছে, তো ডায়াগনোসিস কি হতে পারে? এটা দ্য ডায়াগনোসিস মাইট বি অটোইমিউন হেপাটাইটিস। autoimmune hepatitis. সো এটা আপনারা পারবেন যে হোয়াট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট ফর পিএসসি। পিএসসির জন্য গোল্ড স্ট্যান্ডার্ড কোনটা হবে? এক্স্যাক্টলি যেটা আপনারা মনে মনে ভাবছেন যে আইদার এমআরসিপি অর এআরসিপি, তাহলে একটা প্যাশেন্ট যদি মেটাবলিক সিনড্রোম থাকে এবং ফিচার অফ হেপাটাইটিস থাকে, তাহলে ডায়াগনোসিস কি হবে? It will be NASH, non-alcoholic steatohepatitis. একটা প্যাশেন্ট অ্যালকোহলিক, AST more than LT and macrocytosis without anemia, তাহলে এটা কি হবে? অ্যালকোহলিক লিভার ডিজিজ। আরও যদি আমরা স্পেসিফিক বলতে চাই তাহলে অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, উপরেরটা হচ্ছে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। এটাও পরীক্ষার জন্য খুবই একটা বার্নিং টপিক, যে প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড লিভার ডিজিজ। তাহলে প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড লিভার ডিজিজের ভিতরে দেখেন অবস্টেট্রিক কোলেস্টেসিস, এটাকে আগে বলা হতো কোলেস্টেসিস অফ প্রেগনেন্সি, এখন বলা হয় অবস্টেট্রিক কোলেস্টেসিস। অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি এবং হেল্প সিনড্রোম, এই তিনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। অবস্টেট্রিক কোলেস্টেসিস যেটা, এখানে অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার পাওয়া যাবে। অবস্টেট্রিক কোলেস্টেসিসে মানে অবস্টেট্রিক মানে হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড, প্রেগনেন্সির সাথে যদি অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার পাওয়া যায় এবং যদি অন্য কোনো কজ না থাকে, যদি অন্য কোনো অবস্ট্রাকশনের কজ না থাকে, তাহলে ডায়াগনোসিস হবে অবস্টেট্রিক কোলেস্টেসিস। আর একটা প্যাশেন্টের প্রেগনেন্সিতে যদি হেপাটাইটিসের ফাইন্ডিং পাওয়া যায়, হেপাটাইটিসে কি পাওয়া যায়? ফ্যাটিক পাওয়া যায়, অ্যাবডোমিনাল পেইন পাওয়া যায়, প্যাশেন্টের হেপাটোমেগালি থাকে, এরকম যদি ফাইন্ডিং থাকে তাহলে ডায়াগনোসিস হবে অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি। আর যদি প্রেগনেন্সিতে প্যাশেন্টের হিমোলাইসিস থাকে, এলিভেটেড লিভার এনজাইম থাকে এবং প্লেটলেট কাউন্ট কমে যায়, প্যাশেন্টের যদি প্রি এক্ল্যাম্পসিয়ার হিস্ট্রি থাকে, তাহলে ডায়াগনোসিস কি হবে? হেল্প সিনড্রোম। তো ভেরি ইজি। তো অবস্টেট্রিক কোলেস্টেসিস, এই তিনটাকে আমরা কম্পারেটিভ স্টাডি করার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষাতে তিনটা নিয়ে একটা কনফিউশন হতে পারে প্রেগনেন্সিতে, এবং ইউজুয়ালি তিনটাই থার্ড ট্রাইমেস্টারে হয়। প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড যে লিভার ডিজিজগুলো, মানে প্রেগনেন্সির কারণে যে লিভার ডিজিজগুলো হচ্ছে, দে ইউজুয়ালি অকার্স ইন দ্য থার্ড ট্রাইমেস্টার, বাট ইন দ্য এনি ট্রাইমেস্টার ভাইরাল হেপাটাইটিস ক্যান অকার।
first, second or third. Viral hepatitis is the most common cause of liver disease in pregnancy. Viral hepatitis is the most common cause of liver disease in the pregnancy. প্রেগনেন্সিতে লিভার ফেলিউরের মোস্ট কমন কজ হচ্ছে হেপাটাইটিস ই ভাইরাস। প্রেগনেন্সিতে লিভার ফেলিউরের মোস্ট কমন কজ হচ্ছে হেপাটাইটিস ই ভাইরাস। ওকে, তাহলে অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি বলি অথবা অবস্ট্রাকটিভ কোলেস্টেসিস আমরা বলি, আমাদেরকে কি এক্সক্লুড করতে হবে? আমাদেরকে আদার অবস্ট্রাকটিভ জন্ডিসের কজ এক্সক্লুড করতে হবে, আমাদেরকে আদার হেপাটাইটিসের কজ এক্সক্লুড করতে হবে, লাইক এ ভাইরাস, ই ভাইরাস, বি ভাইরাস, এগুলো এক্সক্লুড করার পরে আমরা এগুলো কমেন্ট করতে পারবো। তাহলে অবস্ট্রাকটিভ কোলেস্টেসিসের একটা স্পেসিফিক ফিচার আছে। আসলে এমআরসিপির কোশ্চেনগুলো সবসময় কিছু একটা দুটো কিওয়ার্ড যদি আপনার জানা থাকে তাহলে আপনার ওই জিনিসের কনসেপ্ট হয়ে যাবে এবং আপনি পরীক্ষায় আনসার করতে পারবেন। এরকম ইদানিং যে কোশ্চেনটা হচ্ছে এফসিপিএস এর, যেহেতু এটা এমআরসিপি বেসড, তাহলে এরকম কিওয়ার্ডগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিসের কিওয়ার্ড হচ্ছে যদি কোনো প্যাশেন্টের থার্ড ট্রাইমেস্টারে ইচিং থাকে এবং যদি কোনো আল্ট্রাসাউন্ডে অবস্ট্রাকশন না থাকে এবং প্যাশেন্টের ইচিংটা যদি মেইনলি পাম এবং সোলে থাকে এবং প্যাশেন্টের যদি বাইল সল্টের যে ব্লাড বাইল সল্ট লেভেল এটা যদি বেশি থাকে তাহলে ডায়াগনোসিস হবে অবস্ট্রাকটিভ কোলেস্টেসিস। তাহলে আমরা মাত্র 4টা কথা বললাম, যে থার্ড ট্রাইমেস্টারে হবে, 2 নম্বর হচ্ছে অন্য কোনো কজ অফ অবস্ট্রাকটিভ জন্ডিস থাকবে না, 3 নম্বর হচ্ছে ইচিং যেটা এটা হচ্ছে পাম এবং সোলে বেশি হবে, এবং আল্ট্রাসাউন্ডে কোনো অবস্ট্রাকশনের ফিচার পাওয়া যাবে না। এরকম যদি হয় এবং সাথে যদি বাইল সল্ট এলিভেটেড থাকে, বাইল সল্টের লেভেলটা বেশি থাকে, তাহলে ডায়াগনোসিস হবে অবস্ট্রাকটিভ কোলেস্টেসিস। এই 3টা প্রেগনেন্সি অ্যাসোসিয়েটেড লিভার ডিজিজের ভিতরে সবচেয়ে বিনাইন হচ্ছে অবস্ট্রাকটিভ কোলেস্টেসিস। এটাতে ইউজুয়ালি আরসোডিঅক্সিকলিক অ্যাসিড ইজ এনাফ। But acute fatty liver of pregnancy, this is a life-threatening condition, and patient requires delivery. Until there is delivery, there will be no recovery. মানে ডেলিভারি ছাড়াটা ভালোই হবে না। আর অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি আমরা কখন চিন্তা করব? একটা প্যাশেন্টের অ্যাকিউট হেপাটাইটিসের ফিচার, প্যাশেন্টের হয়তো প্লাজমা গ্লুকোজ 4 কম, প্যাশেন্টের হচ্ছে ক্রিয়েটিনিন একটু বেশি, প্যাশেন্টের ইউরিয়া একটু বেশি, প্যাশেন্টের প্লেটলেট কাউন্টটা একটু কম, প্যাশেন্টের ডাব্লিউবিসি কাউন্টটা একটু বেশি, এরকম যদি থাকে তাহলে আমরা সেটাকে অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি বলি। এবং এখানে লিভার বায়োপসি করলে মাইক্রোভেসিকুলার কিছু চেঞ্জ পাওয়া যাবে উইদিন দ্য লিভার বায়োপসি। এরপরে আমরা চলে আসি যে হেল্প সিনড্রোম যেটা বলছি, যেটা অ্যাক্লেমশিয়াতে বেশি হবে। এখানে হিমোলাইসিসের ফিচার থাকবে, হিমোলাইসিস হলে হিমোগ্লোবিন কমে যাবে, এলডিএইচ বেড়ে যাবে, প্লেটলেট কাউন্ট কমে যাবে এবং এএসটি এলডি লিভার এনজাইম এগুলো বেড়ে যাবে। এটারও ম্যানেজমেন্ট হচ্ছে আলটিমেটলি ডেলিভারি ইজ দ্য মেন ট্রিটমেন্ট। তাহলে এখানে অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি এটা ডেভিডসনের এই চ্যাপ্টারে নাই, এটা যেটা ম্যাটার্নাল মেডিসিন যেটা ওই চ্যাপ্টারে দেয়া আছে। দিজ আর দ্য ফিচার অফ অ্যাকিউট ফ্যাটি লিভার, যে বিলিরুবিন বেশি থাকবে, এনকেফালোপ্যাথি থাকতে পারে, পলিইউরিয়া থাকতে পারে, অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, দ্য ফিচার অফ হেপাটাইটিস এগুলো থাকবে, ডাব্লিউবিসি কাউন্ট বেশি থাকবে, গ্লুকোজ একটু কম থাকে, ইউরিয়া একটু বেশি থাকে, ক্রিয়েটিনিন একটু বেশি থাকে, প্রথ্রম্বিন টাইম একটু বেশি থাকে। বায়োপসি করলে আমরা মাইক্রোভেসিকুলার, এটা ভাস্কুলার হবে না, মাইক্রোভেসিকুলার স্টিয়াটোসিস এগুলো পাওয়া যাবে। তাহলে একটা কোশ্চেন আমরা দেখি, এতক্ষণ আমরা আলোচনা শুনলাম, এখন আমরা একটা কোশ্চেন দেখব। কোশ্চেনটা 30-year-old pregnant lady presented in her 30th gestation with vomiting, abdominal pain followed by jaundice. A, B, E, all markers are negative. What is the most likely diagnosis? তাহলে এরকম যদি হয় যে অ্যাবডোমিনাল পেন, ভমিটিং 30 ইসে, তাহলে কি ডায়াগনোসিস হতে পারে? এখানে ডায়াগনোসিস কোনটা হতে পারে? মোস্ট লাইকলি দিস ইজ কি হতে পারে? এটা একটা ভমিটিং, অ্যাবডোমিনাল পেন, তারপরে জন্ডিস, এটা ডায়াগনোসিস হতে পারে অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি। এবং আরেকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে লেপ্টোস্পাইরোসিস। বাট লেপ্টোস্পাইরোসিস যদি হয় তাহলে সাথে একটু লিভারের সাথে একটু রেনাল ইম্পেয়ারমেন্ট থাকবে,
যেহেতু এখানে রেনাল ইম্পেয়ারমেন্টটা নাই, দ্য ডায়াগনোসিস উইল বি অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি। তাহলে একটা প্যাশেন্টের ফিচার অফ হেপাটাইটিস বাট অল দ্য ভাইরাল মার্কার্স আর নেগেটিভ, এরকম কন্ডিশনে দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস উইল বি অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি। লেপ্টোস্পাইরাটা একটু ইম্পর্টেন্ট, এবং লেপ্টোস্পাইরা সম্পর্কে আমরা যদি জানি যে এখানে হেপাটাইটিস এবং সাথে রেনাল ফেলিউর, হেপাটাইটিস সাথে রেনাল ফেলিউর এরকম যদি ফিচার একসাথে থাকে, সাথে যদি থ্রম্বোসাইটোপেনিয়া থাকে, হেমোরেজিক ম্যানিফেস্টেশন থাকে, তাহলে ডায়াগনোসিস হবে লেপ্টোস্পাইরোসিস। ওকে, তাহলে লিভার ফেলিউর বা লিভার ইনজুরির সাথে যদি একেআই থাকে, লিভার ইনজুরির সাথে যদি থ্রম্বোসাইটোপেনিয়া থাকে, তাহলে ডায়াগনোসিসটা কি হবে? Diagnosis will be the leptospirosis. এবং লেপ্টোস্পাইরাতে মেনিনজাইটিস, এনকেফালাইটিস এগুলো ডেভেলপ করতে পারে। ড্রাগ ইনডিউসড লিভার ডিজিজ, ড্রাগের কারণে অনেক প্রবলেম হতে পারে, লাইক অবস্ট্রাকটিভ ফিচার হলে এটাকে বলা হয় কোলেস্টেসিস বা কোলেস্টেটিক লিভার ডিজিজ, হেপাটাইটিক লিভার ডিজিজ, ফ্যাটিক চেঞ্জ হতে পারে, গ্র্যানুলোমা হতে পারে, ফাইব্রোসিস হতে পারে। ফাইব্রোসিস করতে পারে এরকম একটা কালপ্রিট ড্রাগ হচ্ছে মিথোট্রেক্সেট। মিথোট্রেক্সেট ক্যান ইনডিউস ফাইব্রোসিস এনিওয়্যার, লাং ফাইব্রোসিস, লিভার ফাইব্রোসিস, অনেক জায়গায় ফাইব্রোসিস করতে পারে। কোলেস্টেসিসের নামগুলো আমরা সি দিয়ে মনে রাখবো। একটা হচ্ছে কোয়ামক্সিক্ল্যাব, সি দিয়ে হচ্ছে কন্ট্রাসেপটিভ পিল, ওরাল কন্ট্রাসেপটিভ পিলের কারণে হতে পারে। সি দিয়ে হচ্ছে ক্লোরপ্রোমাজিন, কোয়ামক্সিক্ল্যাব অ্যান্ড oral contraceptive pill. Importantly, statins, NSAID, statin এবং NSAID, they can cause cholestatic hepatitis or cholestasis. Hepatitis কারা করে? all the anti-TB drugs except ethambutol. ethambutol ছাড়া all anti-TB drugs hepatitis করে। এবং আরেকটা ইম্পর্টেন্ট ড্রাগ হচ্ছে প্যারাসিটামল। তাহলে প্যারাসিটামল এবং অ্যান্টি-টিবি ড্রাগস হেপাটাইটিস করে। ফ্যাটি লিভার কারা করে? ফ্যাটি লিভার কারা করতে পারে? এটা লাইক অ্যামিউডারন করতে পারে, গ্র্যানুলোমা কে করে? গ্র্যানুলোমাটাস লিভার ডিজিজ করে অ্যালোপিরিনল। গ্র্যানুলোমা লিভারে করতে পারে অ্যালোপিরিনল, যেটা গাউটের জন্য ইউজ করা হয়। এরপরে আমরা চলে যাচ্ছি ভাস্কুলার লিভার ডিজিজ। ভাস্কুলার লিভার ডিজিজের ভিতরে একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে বার্ট-চিয়ারি সিনড্রোম। বার্ট-চিয়ারি সিনড্রোম আমরা ফার্স্ট ক্লাসেই বলে ফেলছি, একটা প্যাশেন্ট যার সাডেন অনসেট অ্যাসাইটিস অ্যান্ড ফিচার অফ অ্যাকিউট হেপাটাইটিস, মানে অ্যাবডোমিনাল পেন, টেন্ডার হেপাটোমেগালি অ্যান্ড সাডেনলি অ্যাকুমুলেটিং অ্যাসাইটিস। আগে ছিল না, হঠাৎ করে অ্যাসাইটিস, নো ফিচার অফ সিএলডি নাই বাট অ্যাসাইটিস আছে, হঠাৎ করে অ্যাসাইটিস ডেভেলপ করে গেছে, এরকম যদি থাকে তাহলে ডায়াগনোসিস উইল বি দ্য বার্ট-চিয়ারি সিনড্রোম। বার্ট-চিয়ারি সিনড্রোমটা কি? ইনফিরিয়র ভেনা কাভা অথবা ইনফিরিয়র ভেনা কাভা লিভারের সাথে অ্যাটাচ থাকে বাই দ্য হেপাটিক ভেইন। তাহলে হেপাটিক ভেইন এবং ইনফিরিয়র ভেনা কাভার যে কানেকশন, এই জায়গাতে যদি কোনো অবস্ট্রাকশন হয়ে যায়, যদি সেটা সাডেন হতে পারে, ক্রনিক হতে পারে, সেটাকেই বলা হয় বার্ট-চিয়ারি সিনড্রোম। অর্থাৎ লিভার থেকে যে ব্লাড ফ্লোটা হয়, হেপাটিক যে আউটফ্লো হয়, মানে লিভারের ব্লাডটা লিভার থেকে ব্লাড যখন ভেনাস সার্কুলেশনে যখন ড্রেন করে, এখানে যদি কোনো অবস্ট্রাকশন হয়ে যায়, এটাই হচ্ছে বার্ট-চিয়ারি সিনড্রোম। এবং এটা ইউজুয়ালি থ্রম্বোসিসের কারণে কমনলি হয়। তাহলে এর কজগুলো কী হবে? থ্রম্বোসিসের যে কজ, লাইক এটা হতে পারে কোনো কোয়াগুলোপ্যাথির কারণে হতে পারে, মানে কোয়াগুলেশন ডিসঅর্ডারের কারণে হতে পারে, লাইক অ্যান্টিথ্রম্বিন 3, প্রোটিন সি ডেফিসিয়েন্সি, অ্যান্টিথ্রম্বিন 3 ডেফিসিয়েন্সি, প্রোটিন এস ডেফিসিয়েন্সি। এটা হতে পারে মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারের কারণে হতে পারে, সিএমএল থেকে হতে পারে। এটা হতে পারে প্যারক্সিজমাল নকটার্নাল হিমোগ্লোবিনিউরিয়া, এটা হতে পারে ওসিপি যারা ইনটেক করে তাদের হতে পারে। তাহলে বার্ট-চিয়ারি সিনড্রোমের এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আর ক্লিনিক্যাল ফিচার আমরা কি পাইলাম? আমরা পাইলাম যে এখানে প্যাশেন্টের অ্যাবডোমিনাল পেইন, টেন্ডার হেপাটোমেগালি অ্যান্ড অ্যাসাইটিস অ্যান্ড ফিচার অফ লিভার ফেলিউর এখানে থাকতে পারে। সো দিস আর দ্য ক্লিনিক্যাল ফিচার। কজগুলো আমরা বললাম। ডায়াগনোসিসের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে যদি আমরা ভেন দেখতে পারি, হেপাটিক ভেন অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা, যদি এখানে কোনো অবস্ট্রাকশন পাওয়া যায়, এটাই হচ্ছে বার্ট-চিয়ারি সিনড্রোম। তাহলে ভেন দেখতে হলে কি করতে হবে? ডুপ্লেক্স স্টাডি হচ্ছে এক ধরনের আল্ট্রাসাউন্ড। তো ডুপ্লেক্স স্টাডি আমরা করতে পারি। এছাড়া সিটি স্ক্যান করতে পারি, অ্যাঞ্জিওগ্রাম করতে পারি, যেখানে ভেনোগ্রাম যদি করতে পারি, স্পেসিফিক্যালি ভেনোগ্রাম যদি আমরা করতে পারি। ইউজুয়ালি এগুলো করা হয় না, ইউজুয়ালি ডুপ্লেক্স স্টাডি করা হয়। সিটি স্ক্যান করলে কর্ডেট লোব বড় পাওয়া যাবে। বার্ট-চিয়ারি সিনড্রোমে কর্ডেট লোব ইনলার্জমেন্ট পাওয়া যায়, ইনলার্জমেন্ট অফ দ্য
কর্ডেড লোব। ট্রিটমেন্ট হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ, ট্রিটমেন্ট হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ। সো বার্ড-কেরি সিনড্রোম থেকে আমরা একটু জানলেই আমাদের জন্য এনাফ। বার্ড-কেরি সিনড্রোমে আপনারা বলেন তো স্যাগ কি হবে? স্যাগ উইল বি হাই। হাই স্যাগের কজে আমরা বলছিলাম সব সি, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর, সিরোসিস অফ লিভার, কিয়ারি সিনড্রোম, কিয়ারি syndrome, constrictive pericarditis, constrictive pericarditis, they can cause high sag. So sag will be high in Budd-Chiari syndrome. এখানে একটা কর্ডেড লোব এনলার্জমেন্টের একটা ফিচার দেয়া আছে, যা হোক এটা আমাদের অত বেশি ইম্পর্টেন্ট না। তাহলে কোনো প্যাশেন্টের যদি সাডেন সিভিয়ার রাইট আপার অ্যাবডোমিনাল পেইন থাকে এবং র্যাপিডলি অ্যাকুমুলেটিং অ্যাসাইটিস থাকে এবং লিভার ফাংশন যদি অল্টার্ড হয়ে যায়, তাহলে ডায়াগনোসিস কি হবে? The diagnosis will be Budd-Chiari syndrome. The diagnosis will be the Budd-Chiari syndrome. একটা প্যাশেন্টের যদি টেন্ডার হেপাটোমেগালি থাকে এবং লিভারটা যদি হার্ড থাকে, হার্ড টেন্ডার হেপাটোমেগালি, প্যাশেন্টের যদি আলফা ফেটোপ্রোটিন বেশি থাকে, প্যাশেন্টের যদি ক্লিনিক্যাল ফিচার অফ সিরোসিস থাকে, সিরোসিস থাকে, হিস্ট্রি অফ হেপাটাইটিস বি থাকে, এরকম প্যাশেন্টের যদি টেন্ডার হেপাটোমেগালি, ওয়েট লস নিয়ে যদি প্যাশেন্ট আসে, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস will be hepatocellular carcinoma. Hepatocellular carcinoma কি টেস্ট করা যেতে পারে? কন্ট্রাস্ট সিটি। কি টেস্ট করা যেতে পারে? কন্ট্রাস্ট সিটি। তাহলে এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে ইউজুয়ালি প্যাশেন্ট হ্যাজ সিরোসিস। তাহলে সিরোসিসের প্যাশেন্ট যদি হঠাৎ করে তার যদি জন্ডিস বেড়ে যায়, সিরোসিসের প্যাশেন্ট হঠাৎ করে তার যদি অ্যাসাইটিস বেড়ে যায়, তাদের যদি আমরা আলফা ফেটোপ্রোটিন বেশি পাই, লিভারে যদি আমরা এসওএল যদি পাই, স্পেস অকুপাইং লেশন যদি পাই, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোসিস উইল বি দ্য হেপাটোসেলুলার কার্সিনোমা। অ্যান্ড হোয়াট উইল বি দ্য লিভার? লিভার উইল বি দ্য হার্ড অ্যান্ড টেন্ডার, লিভার উইল বি দ্য হার্ড অ্যান্ড টেন্ডার। এবং লিভারে অস্কাল্ট করলে একটা ফাইন্ডিং পাওয়া যেতে পারে, সেটা কি? দ্যাট ইজ হেপাটিক ব্রুই। মানে আমরা জানি যে ক্যান্সারাস টিস্যুতে অনেক বেশি ব্লাড সাপ্লাই, অনেক বেশি। তাহলে ব্লাড সাপ্লাই বেশি মানে অ্যাঞ্জিওজেনেসিস বেশি, অ্যাঞ্জিওজেনেসিসের জন্য এখানে ব্রুইটা পাওয়া যেতে পারে। আর যদি লিভারে যদি একটা মেটাস্টেসিস হয়, সেটাকে বলা হয় সেকেন্ডারিজ ইন দ্য লিভার, সেক্ষেত্রেও লিভার হেপাটোমেগালি হতে পারে, টেন্ডার হতে পারে, বাট সেখানে ব্রুই পাওয়া যাবে না, সেখানে হেপাটিক রাব পাওয়া যাবে, সেখানে হেপাটিক রাব পাওয়া যাবে। তাহলে হেপাটিক রাব, টেন্ডার হেপাটোমেগালি এবং একটা প্রাইমারি একটা ডিজিজের ফিচার, লাইক প্যাশেন্টের একটা কার্সিনোমা স্টোমাকের ফিচার আছে, প্যাশেন্টের একটা কোলন ক্যান্সার আছে বা কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন বেশি, প্যাশেন্টের একটা অ্যালকালাইন ফসফেটেজ বেশি। তাহলে লিভারের ভিতরে এসওএল, অ্যালকালাইন ফসফেটেজ বেশি, একটা আদার একটা ক্যান্সারের ফিচার দেয়া আছে, তাহলে ডায়াগনোসিস উইল বি সেকেন্ডারিজ ইন দ্য লিভার। তাহলে হেপাটোসেলুলার কার্সিনোমাতে বাড়ে আলফা ফেটোপ্রোটিন এবং সেকেন্ডারিজ ইন দ্য লিভার যদি হয়, তাহলে অ্যালকালাইন ফসফেটেজটা বাড়তে পারে, অ্যালকালাইন ফসফেটেজটা বাড়তে পারে। আমরা যদি সিটি স্ক্যান করি তাহলে দেখবো আর্টারিয়াল ফেজে হেপাটোসেলুলার কার্সিনোমাগুলো ইনহ্যান্সড হবে, আর্টারিয়াল ফেজে। আর যদি সেকেন্ডারিজ থাকে তাহলে সেটা পোর্টাল ভেনাস ফেজে ইউজুয়ালি ইনহ্যান্সড হবে। এটা আমাদের জন্য এত ইম্পর্টেন্ট না, আমরা এটাই জানবো যে একটাতে হেপাটিক ব্রুই পাওয়া যাবে, একটাতে হেপাটিক রাব পাওয়া যাবে, একটাতে আলফা ফেটোপ্রোটিন বাড়বে, একটাতে অ্যালকালাইন ফসফেটেজটা বেশি পাওয়া যাবে, অ্যালকালাইন ফসফেটেজ উইল বি হাই। Irregular hepatomegaly with hepatic rub, jaundice, ascites and raised ALP, rub পাওয়া যাচ্ছে, ডায়াগনোসিস কি হবে? সেকেন্ডারিজ ইন দ্য লিভার। ভেরি গুড। টেন্ডার হেপাটোমেগালি, হেপাটিক ব্রুই অ্যান্ড স্প্লিনোমেগালি, ডায়াগনোসিস কি হবে? প্রবলি আই ক্যান হিয়ার ইউ দো আই এম নট ইন ফ্রন্ট ইউ, যে এটা ডায়াগনোসিস উইল বি দ্য হেপাটোসেলুলার কার্সিনোমা। ভেরি গুড, হেপাটোসেলুলার কার্সিনোমা। লিভার ট্রান্সপ্লান্ট থেকে ইম্পর্টেন্ট যেটা পরীক্ষার জন্য, যে লিভার ট্রান্সপ্লান্টের কন্ট্রাইন্ডিকেশনগুলো কি, লিভার ট্রান্সপ্লান্টের প্রিরিকুইজিটগুলো কি এবং এর কমপ্লিকেশনগুলো কি। লিভার ট্রান্সপ্লান্টের যদি আমরা বলি ইন্ডিকেশন কি, তাহলে ইন্ডিকেশন হচ্ছে সিরোসিস অফ লিভার, ডিকম্পেনসেটেড সিরোসিস অফ লিভার হচ্ছে, সিরোসিস অফ লিভার যদি ডিকম্পেনসেটেড হয়ে যায় অথবা সিরোসিসের সাথে যদি এই ফিচারগুলো থাকে, লাইক ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, সিরোসিসের সাথে ডায়োটিক রেজিস্ট্যান্ট অ্যাসাইটিস, সিরোসিসের সাথে হেপাটোসেলুলার কার্সিনোমা, সিরোসিসের সাথে হেপাটিক এনকেফালোপ্যাথি পারসিস্টেন্ট। সো দিস আর দ্য ইন্ডিকেশন অফ লিভার ট্রান্সপ্লান্টেশন। এবং লিভার ট্রান্সপ্লান্ট করতে হলে প্লেটলেট কাউন্ট এগুলো ভালো থাকতে হয়
এবং কমপ্লিকেশনগুলো কি, লিভার ট্রান্সপ্লান্টের কমপ্লিকেশন যদি আমরা বলি তাহলে কমপ্লিকেশনের ভিতরে গ্রাফট নন ফাংশন হতে পারে, আর টেকনিক্যাল কমপ্লিকেশন যেমন হচ্ছে ভেনাস থ্রম্বোসিস হয়ে যেতে পারে, ভেনাস থ্রম্বোসিস এই ধরনের টেকনিক্যাল ব্লিডিং হতে পারে। সো দিজ আর দ্য টেকনিক্যাল কমপ্লিকেশন। এবং গ্রাফট রিজেকশন হতে পারে, প্রাইমারি গ্রাফট রিজেকশন হতে পারে, অ্যাকিউট হতে পারে, হাইপার অ্যাকিউট হতে পারে, ইনফেকশন হতে পারে। সো দিজ আর দ্য কমপ্লিকেশন অফ আর্লি কমপ্লিকেশনস। সো আর্লি কমপ্লিকেশনের ভিতরে ইনফেকশন, গ্রাফট নন ফাংশন, দিজ আর দ্য ইম্পর্টেন্ট। এবং লেট কমপ্লিকেশনগুলো হচ্ছে ইউজুয়ালি ডিউ টু ইমিউনোসাপ্রেসিভ থেরাপি। ইমিউনোসাপ্রেসিভ যারা ইউজ করে এদের ম্যালিগনেন্সির চান্স বেশি থাকে, এদের রেনাল ফেলিউর হতে পারে, কার্ডিওভাস্কুলার ডিজিজ হতে পারে। এবং আরেকটা ইম্পর্টেন্ট, স্টেরয়েড ইউজ করার কারণে প্যাশেন্ট ওভারওয়েট হয় এবং এখান থেকে অবেসিটি, ডায়াবেটিসের কারণে কমপ্লিকেশন হতে পারে। সো দিজ আর দ্য কমপ্লিকেশন। তাহলে লেট কমপ্লিকেশন আর মেনলি ডিউ টু দ্য ইমিউনোসাপ্রেসিভ থেরাপি, and early complication are mainly due to infection and rejection. Intrahepatic biliary disease, আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসতেছি, কোলেডোকাল সিস্ট, biliary tree, যেটা biliary tree, ইন্ট্রাহেপাটিক এবং এক্সট্রাহেপাটিক biliary tree, এটা বলতে আমি বোঝাচ্ছি যে সেই ইন্টারলোবুলার বাইল ডাক্ট, ইন্টারলোবার বাইল ডাক্ট, সেগমেন্টাল বাইল ডাক্ট, এই বাইল ডাক্টগুলো, তারপরে কমন হেপাটিক ডাক্ট, রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট, এই জায়গাগুলোতে যদি কোনো সিস্ট তৈরি হয়, কোলেডোকাল সিস্ট হচ্ছে biliary চ্যানেলের যে কোনো জায়গায় যদি সিস্ট থাকে এটাকেই বলা হয় কোলেডোকাল সিস্ট। এবং সেটা যদি কনজেনিটাল হয়, তাহলে biliary ট্রির যে কোনো জায়গায় যদি কনজেনিটাল একটা সিস্ট থাকে এটাকে বলা হয় কোলেডোকাল সিস্ট। এটা শুধু ইন্ট্রাহেপাটিক হতে পারে, শুধু এক্সট্রাহেপাটিক হতে পারে, বোথ ইন্ট্রা অ্যান্ড এক্সট্রাহেপাটিক হতে পারে। ওকে, শুধু যদি ইন্ট্রাহেপাটিক হয়, কোলেডোকাল সিস্ট যদি শুধু ইন্ট্রাহেপাটিক, কোনো এক্সট্রাহেপাটিক নাই, তখন এটাকেই বলা হয় ক্যারোলিস ডিজিজ। তাহলে ক্যারোলিস ডিজিজ হচ্ছে এক ধরনের কোলেডোকাল সিস্ট যেটা শুধুমাত্র ইন্ট্রাহেপাটিক কোলেডোকাল সিস্ট ইজ কল্ড ক্যারোলিস ডিজিজ, অ্যান্ড দিজ আর দ্য কনজেনিটাল ডিজিজ। এটা বলার উদ্দেশ্য হচ্ছে দিজ আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর কোলাঞ্জিওকার্সিনোমা, ফর হেপাটোসেলুলার কার্সিনোমা। যদি ক্যারোলিস থাকে তাহলে লিভারের ভিতরে হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে, লিভারের ভিতরেও কোলাঞ্জিওকার্সিনোমা হতে পারে biliary ট্রি থেকে। তাহলে কোলাঞ্জিওকার্সিনোমা, হেপাটোসেলুলার কার্সিনোমা হতে পারে। তবে কোলাঞ্জিওকার্সিনোমার একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে কোলেডোকাল সিস্ট। এখানে কোলেডোকাল সিস্টের টাইপগুলো দেখানো, এটা আমাদের জন্য পরীক্ষার ক্ষেত্রে এত বেশি ইম্পর্টেন্ট না। গলস্টোন রাদার আ বিট ইম্পর্টেন্ট দ্যান কোলেডোকাল সিস্ট। গলস্টোন থেকে আমাদের কি লাগবে, গলস্টোন কিভাবে তৈরি হয়। এখানে প্রথমে একটা ক্রিস্টাল তৈরি হয়, প্রথমে স্লাজ থাকে, এরপরে মাইক্রোলিথিয়াসিস হয়, এরপরে এখান থেকে বড় বড় স্টোন তৈরি হয়। এবং গল স্টোনগুলো আমরা জানি এটা পিগমেন্ট স্টোন হতে পারে, এটা ক্যালসিয়াম অক্সালেট স্টোন হতে পারে, এবং মিক্স টাইপের বিভিন্ন স্টোন হতে পারে। সো দিজ আর দ্য টাইপস অফ দ্য স্টোন। রিস্ক ফ্যাক্টরগুলো কি, রিস্ক ফ্যাক্টর যেমন যদি আমরা বলি যে পিগমেন্ট স্টোনটা হিমোলাইটিক জন্ডিসের জন্য হতে পারে। আবার এছাড়া যারা ওসিপি খায়, তাদের স্টোন বেশি হয়। যাদের মেটাবলিক লিভার ডিজিজ, ওবেস প্যাশেন্ট যারা, ফ্যামিলিয়াল যাদের প্রিডিসপোজিশন থাকে তাদের ক্ষেত্রে গল স্টোন বেশি হয়। তাহলে ফ্যামিলিয়াল ফ্যাক্টর, ওবেসিটি, দিজ আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য গল স্টোন। যারা ওসিপি ইউজ করে এদের গল স্টোনটা বেশি হয়। যারা অনেক দিন ধরে এনপিও থাকে, যাদের প্যারেন্টারাল নিউট্রিশন দেওয়া হয়, অর্থাৎ যে প্যাশেন্টগুলো অনেক দিন ধরে আইসিইউতে থাকে এদের গল স্টোনের চান্স বেশি থাকে। এবং আপনাদের মনে আছে যে গল স্টোন ইজ এ মোস্ট কমন কজ অফ প্যানক্রিয়াটাইটিস। তাহলে গল স্টোনের কমপ্লিকেশন কি হতে পারে, এখান থেকে প্যানক্রিয়াটাইটিস হতে পারে, এখান থেকে কলনজাইটিস হতে পারে, এখান থেকে লিভার অ্যাবসেস হতে পারে, এখান থেকে এম্পাইমা অফ দ্য গল ব্লাডার ডেভেলপ করতে পারে, এখান থেকে মেরিজিস সিনড্রোম হতে পারে। সো দিজ আর দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন ফর দ্য এক্সাম। রিস্ক ফ্যাক্টর হচ্ছে হিমোলাইসিস, ইনফেক্টেড বাইল। আমরা জানি ইয়াং ফিমেলদের ক্ষেত্রে গল স্টোন বেশি হয়, সিরোসিসে বেশি হয়। তাহলে পরীক্ষায় এই বক্সটা ইম্পর্টেন্ট ফর দ্য এমসিকিউ, যে কী কারণে কোলেস্টেরল স্টোন হতে পারে। সো দিজ আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর কোলেস্টেরল স্টোন। এবং আরেকটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে প্রেগনেন্সিতে গল স্টোন বেড়ে যেতে পারে বা গল স্টোন নতুন করে হতে পারে অনলি ডিউ টু দ্য প্রেগনেন্সি।
ক্লিনিক্যাল ফিচার অফ গলস্টোন ইউজুয়ালি ক্লিনিক্যাল ফিচার প্যাশেন্ট ইউজুয়ালি অ্যাসিমটোম্যাটিক থাকে, তবে যখন সিমটোম্যাটিক হলে এটা কমপ্লিকেশনের কারণে সিমটোম্যাটিক হতে পারে, যেমন কোলোসিস্টাইটিস হতে পারে, বিলিয়ারি কলিক হতে পারে। কোলোসিস্টাইটিস এবং বিলিয়ারি কলিক ডিফারেন্সিয়েট করা ফর এসবি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কোনো প্যাশেন্টের যদি বিলিয়ারি পেইন হয়, বিলিয়ারি একটা পেইন থাকে এবং সিভিয়ার একটা আপার অ্যাবডোমিনাল পেইন থাকে অ্যাসোসিয়েটেড উইথ ভমিটিং, এবং সেটা যদি 5 ঘন্টার কম পারসিস্ট করে, সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন এবং সেটা যদি 5 ঘন্টার কম পারসিস্ট করে, তখন সেটা ইন্ডিকেট করে বিলিয়ারি কলিক। কিন্তু এই পেইন যদি সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন, কলিকি পেইন এবং আপার অ্যাবডোমিনাল পেইন এবং সেটা 5 ঘন্টার যদি বেশি পারসিস্ট করে, তখন সেটাই হচ্ছে অ্যাকিউট কোলোসিস্টাইটিস। তাহলে অ্যাকিউট কোলোসিস্টাইটিসের পেইনটা 5 ঘন্টার বেশি পারসিস্ট করবে। আর যদি প্যাশেন্টের পেইন 5 ঘন্টার কম পারসিস্ট করে, সিভিয়ার পেইন যদি হয়, সেটা হবে বিলিয়ারি কলিক। বিলিয়ারি কলিক এবং কোলোসিস্টাইটিস ডিফারেন্সিয়েট করাটা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। কমপ্লিকেশনগুলো আমরা অলরেডি বলে ফেলছি যে এখান থেকে এম্পাইমা হতে পারে, ইভেন এখান থেকে গল ব্লাডারের ক্যালসিফিকেশন হয়ে যেতে পারে, যেটাকে বলা হয় পর্সেলিন গল ব্লাডার। গল স্টোনটা যদি কমন বাইল ডাক্টে চলে যায়, তাহলে সেখান থেকে কোলিডোকোলিথিয়াসিস হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে, ফিস্চুলা হতে পারে। এবং খুবই রেয়ার কমপ্লিকেশন হচ্ছে কার্সিনোমা গল ব্লাডার, খুবই একটা রেয়ার কমপ্লিকেশন, তবে হতে পারে। এবার আমরা একটু ব্রেন স্টর্মিং করি যে একটা প্যাশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার বিলিয়ারি ট্রি ডায়ালেটেড অ্যান্ড অবডোমিনাল পেইন, এটা কি ইন্ডিকেট করবে? এটা ইন্ডিকেট করবে অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিস, যেহেতু অ্যাবডোমিনাল পেইন, ইট ক্যান বি ডিউ টু কোলেডোকোলিথিয়াসিস। একটা পেইনলেস জন্ডিস, ডাইলেটেড বিলিয়ারি ট্রি, কিন্তু কোনো সিবিডিতে স্টোন নাই, প্যানক্রিয়াসের সমস্যা নাই। ইয়াং প্যাশেন্ট, এরকম যদি হয় যে প্যাশেন্টের জন্ডিস আছে বাট বিলিয়ারি ট্রি ডাইলেটেড, মানে অবস্ট্রাকটিভ জন্ডিস, কিন্তু কোনো অবস্ট্রাকশন পাওয়া যাচ্ছে না, কোনো স্টোন পাওয়া যাচ্ছে না, প্যানক্রিয়াস নর্মাল, তো এটা ইন্ডিকেট করবে, যদি ইয়াং প্যাশেন্ট হয়, এটাই হচ্ছে কোলেডোকাল সিস্ট। এটাই কি হবে ডায়াগনোসিস? কোলেডোকাল সিস্ট। জন্ডিস, ডাইলেটেড বিলিয়ারি ট্রি, ইয়াং প্যাশেন্ট, one of the diagnosis will be কোলেডোকাল সিস্ট। আর যদি বয়স একটু বেশি থাকে, তাহলে বিএসসি একটা পসিবিলিটি। কলনজাইটিস হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অফ গলস্টোন। কলনজাইটিসটা কি? একটা ট্রায়াড আছে এখানে। ট্রায়াডটা কি? এটাকে বলা হয় চারকোট ট্রায়াডটা কি? পেইন, ফিভার, জন্ডিস। একটা প্যাশেন্টের যদি অ্যাবডোমিনাল পেইন থাকে, ফিভার থাকে এবং জন্ডিস থাকে, এই তিনটার কম্বিনেশন হচ্ছে অ্যাকিউট কলনজাইটিস। মোস্ট কমন অর্গানিজম কি হবে? যেহেতু অ্যাবডোমিনাল ইনফেকশন, মোস্ট কমন অর্গানিজম হবে ইকোলাই। তাহলে ডায়াগনোসিস, কজ আমরা পড়লাম, ফিচার পড়লাম, ম্যানেজমেন্ট কি হবে? অ্যান্টিবায়োটিক, আইভি অ্যান্টিবায়োটিক। কলনজাইটিস যদি এটা কোলেডোকোলিথিয়াসিসের কারণে হয়, তাহলে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরও প্যাশেন্টের যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিলিয়ারি ডিকম্প্রেশন, অর্থাৎ স্টোনটাকে বের করতে হবে। কলনজাইটিস ইজ এ লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন অফ গলস্টোন ডিজিজ। আর একটা ফিচার অফ অবস্ট্রাকটিভ জন্ডিস, ফিভার, অ্যাবডোমিনাল পেইন। ডায়াগনোসিস কি হবে? অ্যাকিউট কলনজাইটিস। পেইনলেস অবস্ট্রাকটিভ জন্ডিস, পেইনলেস পালপেবল গল ব্লাডার, ওয়েট লস প্লাস মাইনাস অ্যাবডোমিনাল পেইন। তাহলে একটা প্যাশেন্টের যদি অবস্ট্রাকটিভ জন্ডিস এবং পালপেবল গল ব্লাডার থাকে, যেখানে পেইনলেস পালপেবল গল ব্লাডার, সাথে যদি ওয়েট লস থাকে, আনটিল আদারওয়াইজ প্রুফ, দিস ইজ কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস। দিস অবস্ট্রাকটিভ জন্ডিস ইজ ডিউ টু কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস। এটাকে বলা হয় কারভাইশিয়ার্স ল। ইজ পেইনলেস পালপেবল গল ব্লাডার and feature of obstructive jaundice until otherwise proved, this is due to carcinoma head of pancreas. মেরিজেস সিনড্রোম, এটা আমরা বলি নাই, বিকজ মেরিজেস সিনড্রোম হচ্ছে কোনো প্যাশেন্টের যদি সিস্টিক ডাক্টে স্টোন থাকে এবং সেটা যদি কমন হেপাটিক ডাক্টকে কম্প্রেস করে দেয়, এটা হচ্ছে মেরিজেস সিনড্রোম। সিস্টিক ডাক্টের স্টোন যদি কমন হেপাটিক ডাক্টকে গিয়ে কম্প্রেস করে দেয়, এটাই হচ্ছে মেরিজেস সিনড্রোম। কার্ডিয়াক সিরোসিস, যাদের লং স্ট্যান্ডিং সিসিএফ থাকে, এদের ক্ষেত্রে দেখা যায় যে সবসময় যেহেতু হার্ট ঠিকমতো পাম্প করতে পারে না, ভেনাস রিটার্নটা ঠিকমতো হয় না, এই জন্য ব্লাডগুলো সবসময় কনজেশন হয় লিভারের ভিতরে, এবং এই কনজেশনের কারণে লিভারে সিরোসিস ডেভেলপ করতে পারে। এটাকে বলা হয় কার্ডিয়াক সিরোসিস।
এক্ষেত্রে যদি আমরা শুধু লিভার ট্রান্সপ্লান্ট করি তাহলে প্যাশেন্টের খুব একটা রোল নাই, রাদার এখানে হার্ট এবং লিভার দুটাই কো ট্রান্সপ্লান্ট লাগতে পারে, এবং এই প্যাশেন্টগুলোর প্রগনোসিস খুবই খারাপ। আমি 2-3টা প্যাশেন্টটা দেখছি, দে সাফার এ লট। সেকেন্ডারি বিলিয়ারি সিরোসিস এটা যদি কোনো অবস্ট্রাকশনের কারণে হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি বিলিয়ারি সিরোসিস, কারণ প্রাইমারি বিলিয়ারি কলঞ্জাইটিস বা সিরোসিস সেটা হচ্ছে একটা আলাদা ডিসঅর্ডার। লিভার ট্রান্সপ্লান্ট আমরা অলরেডি বলছি, এটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল ক্যাপ। আর এখানে আমরা বলছি যে ক্রাইটেরিয়া ফর লিভার ট্রান্সপ্লান্ট ইন প্যারাসিটামল ওভারডোজ হলে লিভার ট্রান্সপ্লান্টের ক্রাইটেরিয়া। ট্রান্সপ্লান্ট থেকে এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আমরা বলছিলাম যে প্যারাসিটামল পয়জনিংয়ের সময়। অ্যাকিউট লিভার ফেলিউরে আমরা এটা বলছিলাম যে অ্যাকিউট লিভার ফেলিউরে আমরা কখন ট্রান্সপ্লান্ট করব, বা অ্যাকিউট লিভার ফেলিউরের পুয়ার প্রগনোস্টিক ফিচারগুলো কী। সো এটা আমরা এখানেই তাহলে আমরা আজকে যদি সামারাইজ করি আজকে আমাদের টপিকগুলোকে, তাহলে আমরা জিআইটি, অ্যানাটমি, ফিজিওলজি এখান থেকে লাগবে, স্পেশালি I2 সেলের কাজ এবং লিভারের যে জোনগুলো খুবই ইম্পর্টেন্ট, জোন 1, জোন 2, জোন 3, এবং লিভারের যে মেটাবলিক ইউনিট যেটাকে আমরা বলি হেপাটিক অ্যাসিনাস, এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। লিভারের ব্লাড সাপ্লাইটা ইম্পর্টেন্ট, যেটা হেপাটিক আর্টারি এবং অ্যাজ ওয়েল অ্যাজ পোর্টাল ভেন থেকে পায়, এবং পোর্টাল ভেনটা হচ্ছে মেইন সোর্স অফ নিউট্রিশন ফর দ্য লিভার। জন্ডিস, অ্যাসাইটিস এবং LFT এখান থেকে একটা কোশ্চেন থাকবে। ভাইরাল হেপাটাইটিস থেকে একটা কোশ্চেন পরীক্ষায় থাকবেই, এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকবে। জেনেটিক লিভার ডিজিজ থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকবে। অটোইমিউন লিভার ডিজিজ থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকবে। সিরোসিসের কমপ্লিকেশন থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকবে। প্রেগনেন্সি অথবা গলস্টোন থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যানাটমি ফিজিওলজি থেকে প্রত্যেকবার কোশ্চেন থাকে না, তো যে কোশ্চেনটা প্রত্যেকবারই থাকবে এটা হচ্ছে মানে লাস্টের টপিক এবং ফার্স্ট টপিক বাদ দিয়ে বাকি যে কোশ্চেনগুলো, অর্থাৎ 6টা কোশ্চেন অবশ্যই হেপাটোলজি থেকে আসবে। 6টা কোশ্চেন, অ্যাটলিস্ট 6টা কোশ্চেন। তো যেমন লাস্টে আমরা বলছি প্রেগনেন্সি রিলেটেড লিভার ডিজিজ, তারপরে ভেসেল রিলেটেড লিভার ডিজিজগুলো, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ভেসেল রিলেটেড যে লিভার ডিজিজগুলো এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এছাড়া আপনারা একটু ইউটিউবের অসমোসিস এবং কানাডা কোশ্চেন ব্যাংক এগুলো দেখতে পারেন। এখানে অনেকগুলো শর্ট ভিডিও থাকে যেগুলো আপনার মেমোরিটাকে আরও বেশি মানে শার্প করবে, এবং একটা বড় টপিককে খুব ইজিলি আপনি শর্টে রিভাইজ দিতে পারেন। এগুলো যদি আপনি দেখতে পারেন, সো আপনাদের পড়াগুলো খুব ইজি হবে। এছাড়া পালস ফর MRCP একটা গ্রুপ, যদি আপনি এটা ভিজিট করতে পারেন, পালস ফর দ্য MRCP পার্ট 1 and পার্ট 2, ইট ক্যান অলসো বি হেল্পফুল ফর ইউ ফর দ্য SBA পারপাস। ফর দ্য SBA এখানে অনেকগুলো SBA প্যাটার্নে কোশ্চেন দেওয়া আছে, এবং দেখবেন যে ঘুরায় ফিরে এখান থেকে কিছু না কিছু কোশ্চেন প্রায় প্রত্যেকবারই পরীক্ষায় আসে। এবং আপনারা যারা পরবর্তীতে MRCPর প্রিপারেশন নিতে চান তাদের জন্য এই লিঙ্কগুলো অনেক হেল্পফুল হবে। তাহলে আমরা যদি একটু ডেভিডসন থেকে যদি বলতে চাই, তাহলে ডেভিডসনের আজকের যে লেকচারটা এই অনুযায়ী যদি আমরা বক্সগুলো বলতে পারি, তাহলে বক্সের ভিতরে 24.45 যে বক্সটা ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বক্স। এরপরে যদি আমরা আপনারা যদি বক্সটা দাগাতে চান, তাহলে হচ্ছে 24.47 দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বক্স। এবং এরপরে যদি আমরা আসি বক্সের ভিতরে ইম্পর্টেন্ট বক্স, সেটা হচ্ছে 24.51। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ অটোইমিউন হেপাটাইটিসের সাথে অ্যাসোসিয়েটেড কন্ডিশন যেগুলো, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা শুধু বক্সের কথা বলছি, শুধুমাত্র বক্স। এরপর একটা ইম্পর্টেন্ট বক্স হচ্ছে 24.54। এখানে PSC এবং PBCর ভিতরে একটা ডিফারেন্সিয়েশন দেয়া আছে। এরপর একটা দেখেন বক্স 24.55 যে IgG4 রিলেটেড লিভার ডিজিজ, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরে যদি আমরা বক্সে আসি, তাহলে এইটা আমরা ক্লাসে একটু স্কেপ করছি, হয়তো বা বলি নাই বা বলছি ঠিক মনে পড়ছে না, যে সিরোসিসে কী ড্রাগ অ্যাভয়েড করা উচিত। যেমন NSAID অ্যাভয়েড করা উচিত, AC ইনহিবিটর অ্যাভয়েড করা উচিত, কোডেন অ্যাভয়েড করা উচিত, তারপরে নার্কোটিকগুলো অ্যাভয়েড করা উচিত, অ্যাংজিওলাইটিকগুলো অ্যাভয়েড করা উচিত, ইভেন এক্সেস প্যারাসিটামলও অ্যাভয়েড করা উচিত।
তাহলে এটা হচ্ছে সিরোসিসের প্যাশেন্টদের কী কী ড্রাগস অ্যাভয়েড করা উচিত এবং কেন অ্যাভয়েড করা উচিত, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরে ড্রাগ থেকে আরেকটা ইম্পর্টেন্ট বক্স হচ্ছে 24.57, 24.57। এই দুটো বক্স থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, মোর দেন 90%, মোর দেন 90%। এই বক্সে আপনারা যদি আরেকটু অ্যাড করে ফেলতে পারেন যে কারা গ্র্যানুলোমাটাস হেপাটাইটিস করে, যেটা অ্যালোপিরেনল, তাহলে এটা এই বক্সটা আরও ইনরিচড হয়ে যাবে। এবং কোলেস্টেসিস, দেখেন যে কোলেস্টেসিস এবং কোলেস্টেটিক হেপাটাইটিস এই দুইটাই একসাথে ইউজুয়ালি আসে, যে কারা কোন ড্রাগগুলো অবস্ট্রাকটিভ ফিচার করতে পারে বা কোন ড্রাগগুলো লিভারে কোলেস্টেসিস করতে পারে, এই দুইটার আনসার কিন্তু সেম। আবার কারা হেপাটাইটিস করতে পারে, এখানে আপনি যদি অ্যাড করে ফেলেন যে প্যারাসিটামল, তাহলে আপনার আর ভিতরে পড়া লাগবে না। তাহলে এই বক্সটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আসার সম্ভাবনা অনেক বেশি। দেখেন আগের যে বক্সগুলো আমি বলেছি কোনোটাকেই বলি নাই যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, বাট এই বক্সটা, এই চ্যাপ্টারের 24.57, এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা বক্স হচ্ছে 24.5 এবং এই সম্পর্কে আমরা বলছিলাম যদি আপনি এই বক্সটাকে একটু গুছায় পড়তে পারেন, 24.5 যে বক্সটা, এটার পেজ নাম্বার হচ্ছে 24.5-এর পেজ নাম্বার হচ্ছে 867। এটা 24th যে এডিশন, 24th এডিশনের 867 নাম্বার পেজের যে বক্সটা, আরেকটা হচ্ছে 905 নাম্বার পেজের দুইটা বক্স। এখান থেকে কোশ্চেন আসবেই। এবং 867 নাম্বার বক্সটা, এটাকে যদি আপনি একটা খাতা নিয়ে এই বক্সটাকে যদি 2 পেজে ভাগ করে এখানে যদি কিছু ইনফরমেশন অ্যাড করে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে আপনাকে পরীক্ষার আগে হেপাটোলজি আর তেমন একটা পড়তে হবে না। আপনি একদম উইথিন 1 আওয়ার আপনি হেপাটোলজি রিভাইজ করতে পারবেন। আপনাকে কী করতে হবে, এই যে বক্স 667, এটাকে 2 ভাগ করতে হবে বা এটাকে বড় করতে হবে। বড় করে এর সাথে অ্যান্টিবডিগুলো অ্যাড করবেন, এবার বায়োপসি ফাইন্ডিংগুলো অ্যাড করবেন, অ্যাসোসিয়েটেড ডিজিজ অ্যাড করবেন, ক্লিনিক্যাল ফিচার কিছু ছোট ছোট করে অ্যাড করে ফেলবেন। তাহলে দেখবেন যে আপনার পুরো পড়াটা এই বক্সের ভিতরে সামারি হয়ে যাবে। এবং এর সাথে যদি আপনি হেপাটোসেলুলার কার্সিনোমা অ্যাড করে দেন, সেকেন্ডারিজ ইন দ্য লিভার অ্যাড করে ফেলেন, এর সাথে যদি আপনি কোলেডোকাল সিস্ট অ্যাড করে ফেলেন, গলস্টোন যদি অ্যাড করে ফেলেন, তাহলে 2-3 পেজের একটা বক্স হবে। এবং এখানে যেভাবে করে দেয়া আছে ক্লিনিক্যাল ফিচার, ব্লাড টেস্ট, আপনি এটাকে আরেকটা লিভার বায়োপসি ফাইন্ডিং, এরকম করে আপনি যদি করে ফেলেন ক্লিনিক্যাল ফিচার, ব্লাড টেস্ট, বায়োপসি ফাইন্ডিং, তাহলে আপনি অ্যাসোসিয়েটেড ডিজিজ, এই 4টা ভাগে যদি এটাকে করে ফেলেন, তাহলে দেখবেন যে আপনার হেপাটোলজি খুবই ইজি হয়ে যাবে এবং আপনার এখান থেকে যে কোশ্চেনই আসুক এটা পরীক্ষায় আনসার করাটা খুবই ইজি হবে। এরপরে আমরা আসি যে যদি আমরা বক্সে আর এখানে দেখেন হেপাটিক আর্টেরিয়াল ডিজিজটা আমরা একটু লেকচারে স্কিপ করে গেছিলাম। হেপাটিক আর্টেরিয়াল ডিজিজের ভিতরে লিভার ইসকেমিয়াটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং এটা ইম্পর্টেন্ট হচ্ছে যে যারা হাইপোটেনসিভ প্যাশেন্ট, অর্থাৎ যারা শকে থাকে, এদের লিভারের এনজাইম বেড়ে যেতে পারে। যারা শকে থাকে বা যারা যাদের হেপাটিক ফেলিউর, যাদের কার্ডিয়াক ফেলিউর অথবা হাইপোটেনশন থাকে, এদের লিভার এনজাইম বেড়ে যেতে পারে। এটা কি বলা হয়, ইসকেমিক লিভার ইনজুরি। অর্থাৎ ব্লাড ফ্লো লিভারে যদি কমে গিয়ে লিভার ইনজুরি হয়, এটাকে বলা হয় ইসকেমিক লিভার ইনজুরি। এবং স্পেশালি দেখা যায় যারা লিভার ট্রান্সপ্লান্টের প্যাশেন্ট, ট্রান্সপ্লান্টের পরে যেহেতু আর্টারি লাইগেশন করতে হয়, যদি হেপাটিক আর্টারি ভুল করে যদি হেপাটিক আর্টারিতে লাইগেটেড হয়ে যায়, তাহলে সেখান থেকে ইসকেমিক ইনজুরিগুলো হতে পারে। তাহলে মোস্ট কমন কজ অফ ইসকেমিক লিভার ইনজুরি ইজ হাইপোটেনশন এবং সার্জারি। দিজ আর দ্য মোস্ট কমন কজ অফ ইসকেমিক লিভার ইনজুরি। তাহলে সার্জারি, আরেকটা হচ্ছে ইসকেমিক লিভার হাইপোটেনশন, দিজ আর দ্য মোস্ট কমন ফিচার। এবং এখানে লিভার এনজাইমগুলো অনেক বেশি বাড়তে পারে। এরপরে দেখেন যে লিভার ট্রান্সপ্লান্টের এগুলো আমরা বলছিলাম, এই বক্সটা হচ্ছে 24.61, এটা ইম্পর্টেন্ট। এরপরে ইম্পর্টেন্ট একটা বক্স হচ্ছে ক্লিনিক্যাল ফিচার অফ, তার আগে রিস্ক ফ্যাক্টর অফ কোলেস্টেরল স্টোন, এটা আমরা এসে দেখাইছিলাম স্লাইডে। 24.62 এই বক্সটা ইম্পর্টেন্ট। 24.62, 24.64 এটাও ইম্পর্টেন্ট। তবে আমরা মোস্ট ইম্পর্টেন্ট বক্স ওই 3টাই। একটা হচ্ছে 867 নাম্বার পেজ, আরেকটা প্রবাবলি 905 নাম্বার পেজ। হ্যাঁ, 905।
এই তিনটা বক্সই পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাট এগুলো থেকে এমসিকিউ থাকতে পারে, বাকি যেগুলো আমরা বলছি এখান থেকে এমসিকিউগুলো থাকতে পারে, আর ওই বক্সগুলো থেকে এসবিও থাকতে পারে। কার্সিনোমা গল ব্লাডার এখান থেকে একটু জানলেই হবে যে এখান থেকে CA-99 বাড়তে পারে, এবং এটা যাদের পোর্সিলিন গল ব্লাডার থাকে তাদের কার্সিনোমা গল ব্লাডার বেশি হয়, এবং কার্সিনোমা গল ব্লাডার যদি হয় ইউজুয়ালি এটা মানে পেশেন্টের সার্ভাইভাল যে রেটটা এটা অনেক কম। কলাঞ্জিও কার্সিনোমার রিস্ক ফ্যাক্টরগুলো একটা দুইটা যদি মনে রাখতে পারেন দ্যাট উইল বি দ্য বেস্ট। একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টরগুলো আমরা বলছিলাম যে ক্যারোলিস ডিজিজ এবং কোলেডোকাল সিস্ট দে ক্যান কজ কলাঞ্জিও কার্সিনোমা। আর একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হচ্ছে PSC, প্রাইমারি স্ক্লেরোজিং কলাঞ্জাইটিস যাদের থাকে এদের কলাঞ্জিও কার্সিনোমার রিস্ক অনেক অনেক বেশি। আর যদি আপনারা একটা জিনিস পড়তে চান দুইটা বক্স, তাহলে একটা হচ্ছে স্ফিংটার অফ পোলি ডিসফাংশনের ক্রাইটেরিয়া বক্স 24.69 এবং আরেকটা বক্স হচ্ছে 24.67 যে কজেস অফ পোস্ট কলেসিস্টেকটমি সিমটম, এগুলো থেকে এসবিএ না বাট এমসিকিউ আসতে পারে এখান থেকে। তাহলে আপনাদের সবার জন্য অসংখ্য শুভকামনা। আশা করি যে হেপাটোলজিটা আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে। আমি যদিও ডেভিডসনটা ওভাবে করে লাইন বাই লাইন পড়াইনি, বাট আই হ্যাভ ট্রাইড টু ডেভেলপ সাম কনসেপ্ট। এই কনসেপ্টগুলো দিয়ে আপনি পরীক্ষায় পাশ করবেন, এবং কনসেপ্টগুলো থেকেই পরীক্ষার বিশেষ করে এসবিএ কোশ্চেনগুলো কনসেপ্ট থেকেই হবে। তো আপনাদের সবার জন্য শুভকামনা নিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।